আসসালামু আলাইকুম। শুরু করছি ফাগুনের হাওয়া উপন্যাস। লেখনীতে ইসরাত জাহান। পর্ব সংখ্যা 6 থেকে 10। নার্সদের কথা শুনে মিনহাজের রাগে পুরো শরীর কাঁপতে লাগলো। মনে হচ্ছিল এক মুহূর্তে সবকিছু তছনছ করে ফেলবে সে, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই করলো না। একটা কথাও বলল না কাউকে। শুধু শক্ত মুখে হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে ফিরেই কারোর দিকে না তাকিয়ে দ্রুত পায়ে নিজের ঘরে ঢুকে দরজাটা জোরে বন্ধ করে দিল। তারপর যেন ভেতরে জমে থাকা সমস্ত আগুন একসাথে বিস্ফোরিত হলো। হাতের কাছে যা পেল সব ছুঁড়ে ফেলতে লাগলো। দামি ফুলদানি, টেবিল ল্যাম্প, বই, কাচের শোপিস একটার পর একটা ভাঙার শব্দে পুরো ঘর প্রকম্পিত হয়ে উঠল। রাগে ক্ষোভে মিনহাজ চিৎকার করতে লাগলো। তার গর্জন যেন পুরো বাড়িটাকে কাঁপিয়ে দিচ্ছিল। নিচতলার কাজের লোকেরা ভয়ে ভয়ে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ালো। কেউ সাহস করে ভেতরে ঢুকতেও পারছিল না। ঠিক তখনই মিনহাজ দরজার দিকে তাকিয়ে আরো রেগে উঠল। যার যার কাজে যাও, এখানে কেন এসেছ? নাটক দেখতে? বের হও সবাই। কঠিন গলায় কথাগুলো বলেই সবার মুখের ওপর আবারও দরজাটা সজোরে বন্ধ করে দিল সে। কাজের লোকেরাও আর এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পেল না। সবাই চুপচাপ সরে গেল। মিনহাজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে খাটের এক কোণায় বসে পড়ল। পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। ভাঙা কাচ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেঝেতে। দামি আসবাবপত্রগুলোর অবস্থা করুন, অথচ এসবের কোনো কিছুই যেন তার চোখে পড়ছে না। তার ভেতরের ঝড়টা কিছুতেই থামছে না। মাথার ভেতর হাজারটা প্রশ্ন, হাজারটা রাগ আর যন্ত্রণা একসাথে ঘুরপাক খেতে লাগলো। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার। শেষে কোনো উপায় না পেয়ে মিনহাজ ধীরে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। শাওয়ারটা অন করতেই বরফ শীতল পানি তার শরীর বেয়ে নিচে নামতে লাগলো। ঠান্ডা পানি হয়তো শরীরকে শান্ত করতে পারে, কিন্তু মনের আগুনকে নয়। আর ঠিক তখনই স্মৃতির পর্দায় ভেসে উঠল সেই দিনের ছাদের ঘটনা। ফ্ল্যাশব্যাক। পুরো বাড়ি খুঁজেও যখন মিনহাজ মৃন্ময়কে কোথাও পেল না, তখন অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করল। শেষমেশ সে ধীরে ধীরে পা বাড়ালো ছাদের দিকে। ছাদে গিয়ে দেখল মৃন্ময় ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। চারপাশে সন্ধ্যার নরম বাতাস বইছে, অথচ ছেলেটার মুখে কোনো প্রশান্তি নেই। কেমন যেন উদাস হয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে। মিনহাজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে কাঁধে হাত রাখতে মৃন্ময় চমকে পিছনে ফিরে তাকালো। আর তখনই মিনহাজ স্পষ্ট দেখতে পেল তার ফ্যাকাশে বিষণ্ণ মুখটা। ভ্রুকুচকে মিনহাজ জিজ্ঞেস করল, কিরে, এখানে একা দাঁড়িয়ে আছিস কেন? মৃন্ময় গভীর একটা নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে বলল, জানিস আজ কি হয়েছে? মিনহাজ হালকা বিরক্ত গলায় বলল, না বললে কিভাবে জানবো? মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে আবার বলতে শুরু করল, নিচে যখন সবাই আমাদের জার্মানি যাওয়া নিয়ে এত আনন্দ করছিল, তখন হঠাৎ আমার চোখ এলো ত্রিধার দিকে। কেমন ছলো ছলো চোখে আমাদের দিকে তাকিয়েছিল ও। একদম চুপচাপ উদাস হয়ে দাঁড়িয়েছিল। কথাগুলো বলতে বলতে মৃন্ময়ের চোখে অদ্ভুত এক কোমলতা ফুটে উঠল। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে শুনে তুমি খুশি হওনি? এখানে একা দাঁড়িয়ে আছো কেন? একটু থেমে নিচের দিকে তাকালো সে। তারপর আমি যেই না ওর মাথায় হাত রাখতে গেলাম, ও এক ঝটকায় আমার হাতটা সরিয়ে দিল। তারপর কিছুই না বলেই নিজের ঘরে চলে গেল। মিনহাজ নিশ্চুপ হয়ে শুনছিল। মৃন্ময় আবার বলল, তারপর তুই যখন ওর ঘরে গেলি, আমি ভাবলাম কি হয়েছে একটু দেখে আসি। একটু ইতস্ত লাগছিল, তাই তোর পিছন পিছন গেলাম। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। বিশ্বাস কর, ও যখন আমার হাতটা সরিয়ে দিল, তখন থেকে বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা হচ্ছিল। মনে হচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মৃন্ময় এবার ধীরে ধীরে আকাশের দিকে তাকালো। কিন্তু যখন ও তোকে বলল, তুমি বলো মিনয়কে থেকে যাওয়ার জন্য, তুমি তো জানো আমি মিনয়কে ছাড়া থাকতে পারি না। তার ঠোঁটের কোণে অজান্তে হালকা একটা হাসি ফুটে উঠল। বিশ্বাস কর, এক মুহূর্তের মধ্যে বুকের সব ব্যথা গায়েব হয়ে গেল। হঠাৎ করে কেমন একটা সুখ সুখ অনুভূতি হচ্ছিল। এমন লাগছিল যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু শুনেছি আমি। কিছুক্ষণ থেমে খুব ধীর গলায় বলল, তুই বলতে পারবি আমার সাথে এমনটা কেন হচ্ছে? এতক্ষণ পর্যন্ত মৃন্ময় পিছন ফিরে কথাগুলো বলেছিল, তাই মিনহাজের মুখের ভয়ঙ্কর পরিবর্তনটা তার চোখে পড়েনি। কিন্তু কথা শেষ করে যেই না সে মিনহাজের দিকে ঘুরে দাঁড়ালো, ঠাস
একটা প্রচন্ড জোরালো ঘুষি এসে সজোরে আঘাত করলো তার চলে। হঠাৎ আঘাতে মৃন্ময় কয়েক কদম পিছিয়ে গেল। ঠোঁট কেটে সঙ্গে সঙ্গে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। সে যেন মুহূর্তের জন্য নিজের হুঁশ হারিয়ে ফেলল। কি হয়েছে, কেন হয়েছে কিছুই বুঝে উঠতে পারছিল না। মৃন্ময় মুখ খুলে কিছু জিজ্ঞেস করার আগেই আরেকটা শক্ত ঘুষি এসে পড়ল তার নাক বরাবর। এবার ব্যথায় কেঁপে উঠল সে। অন্যদিকে মিনহাজের চোখ রাগে রক্তিম হয়ে উঠেছে। বুক ওঠানামা করছে দ্রুত, যেন নিজের ভেতরের সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে সে। চিৎকার করে উঠল, ইউ ব্লাডি বিচ! এজন্যই তুই এতদিন আমার কাছাকাছি ছিলি? বলেই ঝাঁপিয়ে পড়ে মৃন্ময়ের শার্টের কলার চেপে ধরল সে। তুই এটা ভাবলি কি করে? ত্রিধার মাথায় এসব জিনিস ঢুকিয়েছিস কে? এইটুকুনি বয়সে এসব ভাবনা ওর মাথায় আসার কথাই না। মিনহাজের কণ্ঠে তখন ঘৃণা আর ক্রোধ মিশে একাকার। ভেতরে ভেতরে তোর এত কিছু চলছিল আর আমি কিছুই বুঝিনি? মৃন্ময় কয়েক সেকেন্ড নির্বাক হয়ে মিনহাজের দিকে তাকিয়ে রইল। নাক দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে গেছে, তবুও যেন ব্যথাটা শরীরে নয়, কোথাও গভীরে লাগছে তার। মিনহাজ এখনো তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে আছে, চোখ দুটো লাল হয়ে উঠেছে রাগে। চুপ করে আছিস কেন? উত্তর দে। মৃন্ময় ধীরে ধীরে মিনহাজের হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিল। তারপর কয়েক কদম পিছিয়ে গিয়ে স্থির গলায় বলল, তুই আমাকে কি ভাবছিস মিনহাজ? আমি ঠিকই ভাবছি, গর্জে উঠল মিনহাজ। ছোট থেকে একসাথে বড় হয়েছে আমরা, আর তুই কিনা। থাম! এই প্রথম মৃন্ময় একটু জোরে কথা বলল। তার কণ্ঠে রাগ ছিল না, ছিল আহত হওয়ার কষ্ট। একবারও আমাকে জিজ্ঞেস করলি না আমি কি অনুভব করছি, শুধু নিজের মতো করে সব ভেবে নিলি? মিনহাজ তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। মৃন্ময় তিক্ত হেসে বলল, হ্যাঁ, আমি জানি না আমার কি হচ্ছে। আমি শুধু এইটুকু জানি, ত্রিধা কষ্ট পেলে আমার ভেতরটা অদ্ভুতভাবে ভেঙে যায়। ও হাসলে ভালো লাগে, ও কাঁদলে বুকের ভেতর চিনচিন করে। একটু থেমে নিচু গলায় বলল, কিন্তু আমি কখনো ওকে খারাপ চোখে দেখিনি। মিনহাজ এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে এসব অনুভূতির মানে কি? মৃন্ময় চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমি জানি না। বাতাস হঠাৎ যেন ভারী হয়ে উঠল। দুজনের মাঝখানে নীরবতা জমে রইল কয়েক মুহূর্ত। তারপর মৃন্ময় আবার ধীরে ধীরে বলল, আমি নিজেও ভয় পেয়ে গেছি মিনহাজ, তাই তো তোকে জিজ্ঞেস করছিলাম, কারণ তুই ছাড়া আমি কাউকে এসব বলতে পারি না। কথাগুলো শুনে মিনহাজের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল, কিন্তু রাগ তখনও তাকে পুরোপুরি ছাড়েনি। সে হঠাৎ মৃন্ময়ের কলার আবার চেপে ধরে ফিসফিস করে বলল, শোন, ত্রিধার থেকে দূরে থাকবি, খুব দূরে। আমি যেন আর কখনো তোদের এভাবে না দেখি। মৃন্ময় এবার সরাসরি মিনহাজের চোখে তাকালো। আর যদি না পারি? এইটুকুনি কথাতেই যেন আগুনে ঘি পড়ল। মিনহাজের চোখ বিস্ফোরিত হয়ে গেল। হোয়াট? মৃন্ময় কষ্ট ভরা গলায় বলল, আমি চেষ্টা করব, কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। ত্রিধাকে এড়িয়ে চলতে গিয়ে যদি আরো বেশি কষ্ট হয় তাহলে কি করব আমি? ঠাস! আরেকটা ঘুষি এসে পড়ল তার মুখে। মৃন্ময় এবার ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে গেল। মিনহাজ হাঁপাতে হাঁপাতে বলল, তুই পাগল হয়ে গেছিস? মাটিতে পড়ে থাকা মৃন্ময় ঠোঁটের রক্ত হাতের উল্টো পাশে মুছে নিয়ে ফাঁকা চোখে আকাশের দিকে তাকালেন। তারপর খুব আস্তে বলল, হয়তো। মৃন্ময়ের মুখ থেকে হয়তো কথাটা বের হতেই চারপাশটা অদ্ভুত নীরব হয়ে গেল। শুধু দুজনের ভারী শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মিনহাজের স্থির চোখে মাটিতে পড়ে থাকা মৃন্ময়ের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা প্রচন্ডভাবে ওঠানামা করছে। রাগ, হতাশা, বিশ্বাসভঙ্গ সব মিলিয়ে যেন সে নিজেকেই সামলাতে পারছে না। হঠাৎ সে ঝাঁকিয়ে উঠে চিৎকার করে বলল, তুই জানিস ত্রিধাকে? জানিস ও আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? মৃন্ময় ধীরে ধীরে উঠে বসল। নাকের পাশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে এখনো। সে নিচু গলায় বলল, জানি না। তুই কিছুই জানিস না। মিনহাজ আবার গর্জে উঠল, ও এখনো ছোট, ওর পৃথিবীটা খুব সীমিত, আর তুই তুই ওর সেই দুর্বলতার সুযোগ নিচ্ছিস। কথাটা শুনে মৃন্ময় যেন কেঁপে উঠল। সে সাথে সাথে মাথা তুলে বলল, না মিনহাজ, এটা কখনো না। আমি এমনটা ভাবতেও পারি না। তাহলে এসব কি? মিনহাজ নিজের বুকের দিকে আঙুল তুলে বলল, এতদিনের সম্পর্কের মানে এটাই ছিল তুই আমার বোনের দিকে ওই চোখে তাকাবি? মৃন্ময়ের চোখ বন্ধ করে ফেলল এক মুহূর্তের জন্য। তারপর খুব ধীরে বলল, আমি নিজেও তো এসব চাইনি। মিনহাজ তাচ্ছিল্যের হাসি হাসল।
ও, তাই নাকি? মৃন্ময় এবার কষ্ট ভরা গলায় বলে উঠল, বিশ্বাস কর, আমি প্রথমে বুঝতেই পারিনি। আমি শুধু খেয়াল করতাম ত্রিধা হাসলে আমার ভালো লাগে, ও অসুস্থ হলে অস্থির লাগে, ও কাঁদলে নিজের ভেতরটা ফাঁকা হয়ে যায়। একটু থেমে কাপা গলায় বলল, আজ যখন ও বলল আমি মিলের ছাড়া থাকতে পারবো না, তখন মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ। মিনহাজের চোয়া শক্ত হয়ে গেল। মৃন্ময় নিচের দিকে তাকিয়ে বলল, আর তখনই আমি ভয় পেয়ে যাই, কারণ আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে সে আবার বলল, তাই তো তোকে বললাম, কারণ তুই আমার সবচেয়ে কাছের মানুষ। আমি চাইলে এসব লুকাতেও পারতাম। এই কথাটা যেন মিনহাজকে আরো বেশি থামিয়ে দিল, কারণ সত্যি মৃন্ময় চাইলে কিছুই বলতো না, কিন্তু তবুও তার ভেতরে রাগটা কমলো না। মিনহাজ ধীরে ধীরে মৃন্ময়ের সামনে হাঁটু করে বসে ঠান্ডা গলায় বলল, শোন মৃন্ময়, আমি জানি না এটা ভালোবাসা, মোহ নাকি সাময়িক দুর্বলতা, কিন্তু একটা কথা খুব ভালো করে মনে রাখিস, ত্রিধার চোখে জল আসার কারণ যদি কখন তুই হোস, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। মৃন্ময় মাথা নিচু করেই রইল, কিছু বলল না, কারণ সে জানে মিনহাজ যা বলছে সেটা রাগের কথা না, ও সত্যি ত্রিধার জন্য সবকিছু করতে পারে। হঠাৎ মিনহাজ আবার বলল, আর আজকের পর থেকে ত্রিধার থেকে দূরে থাকবি। মৃন্ময় এবার আস্তে করে মাথা তুলল, তার চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো আঘাতে, নয়তো কষ্টে। যদিও নিজে আমার কাছে আসে। মিনহাজ কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, তাহলেও না। মৃন্ময়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে ফ্যাকাশে হেসে বলল, তুই জানিস ত্রিধা যখন রাগ করে মিনয় বলে ডাকে, তখন আমার সব দুশ্চিন্তা চলে যায়। মিনহাজ চোখ বন্ধ করে ফেলল, কারণ সে বুঝতে পারছে এটা অভিনয় নয়, আর সেই সত্যিটাই তাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। সেই দিনের পর পার হয়ে গেল 3টি বছর। নির্দিষ্ট সময় মিনহাজ চলে গিয়েছিল জার্মানিতে। আর তো কয়েকটা মাস, তারপর মিনহাজ ফিরেও আসবে। সামনে ত্রিধার এসএসসি পরীক্ষা। মেয়েটা আগের মতো আহ্লাদিপনা করে না, সকলের কাছে বায়না ধরে না। সারাক্ষণ কথা বলে মাথা ধরিয়ে ফেলা মেয়েটাও এখন একদম চুপচাপ। তার ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা সবকিছুই যেন পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ। বাড়িটাও আর আগের মতো নেই, সবকিছুই পরিবর্তিত হয়ে গেছে। সময়টা যেন খুব দ্রুত বদলে যাচ্ছিল। দেখতে দেখতে রায়ান এবার 3য় শ্রেণীতে উঠে গেছে। ছোট্ট ছেলেটা এখন আগের চেয়ে অনেক বেশি বুঝদার হয়ে উঠেছে। আর ঋষিতা, সে এখন 1ম শ্রেণীতে পড়ে। সারাদিন তার বক বক আর ছুটোছুটিতে বাড়ির কিছুটা প্রাণ এখনো টিকে আছে। এদিকে দিয়ান আর শিয়ানো আর আগের মতো বাড়িতে সময় কাটাতে পারে না। ব্যবসার চাপ দিন দিন এতটাই বেড়েছে যে সকাল থেকে রাত পর্যন্ত তাদের ছুটে বেড়াতে হয় এদিক ওদিক। বাড়িতে ফিরলেও যেন ক্লান্তি তাদের পুরোটাই ঘিরে রাখে। তার মধ্যেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামী মাসে দিয়ান, রিয়ান আর রায়ান চট্টগ্রামে শিফট হয়ে যাবে। তুহিন খন্দকার চট্টগ্রামের পুরো ব্যবসার দায়িত্ব দিয়ানের হাতে তুলে দিয়েছেন। এত বড় দায়িত্ব হঠাৎ করে কাঁধে এসে পড়লেও দিয়ান কোনো আপত্তি করেনি, বরং নিজেকে আরো ব্যস্ত করে ফেলেছে কাজে। বাড়ির পরিবেশও আগের মতো নেই। মাইশা আবার মা হতে চলেছে, 7 মাস চলছে তার। ভারী হয়ে ওঠে শরীর নিয়ে ঠিকমতো হাঁটাচলা করতেও কষ্ট হয় এখন। তবুও সংসারের কাজ, সবাইকে সামলানো, ঋষিতাকে দেখা, সবকিছুতেই সারাদিন ছুটে চলতে হয় তাকে। কখনো কখনো ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লেও মুখে হাসিটা ঠিকই ধরে রাখে মাইশা, কারণ এই বাড়িতে এখন সবাই নিজের নিজের লড়াই নিয়ে ব্যস্ত। আর সেই ব্যস্ততার মাঝেই ত্রিধা যেন ধীরে ধীরে আরো নীরব হয়ে যাচ্ছে। তুহিন খন্দকার বয়সের ভারে ধীরে ধীরে নুয়ে পড়েছেন। এখন আর আগের মতো ঘুরে ঘুরে কাজ করতে পারেন না, অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন, হাঁপিয়ে ওঠেন। তবুও নীরবে সবকিছু লক্ষ্য করেন তিনি, বিশেষ করে ত্রিধার হঠাৎ বদলে যাওয়ার স্বভাবটা। একসময় চঞ্চল প্রাণবন্ত মেয়েটা এখন কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে। হাসি কম, কথা বলে আরো কম। কিন্তু মা হারা মেয়েটাকে নিয়ে তুহিন খন্দকার আর কোনো জোর খাটাতে পারেন না। কিছু বলতে গেলে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। তাই হাজার প্রশ্ন জমে থাকলেও সেগুলো ঠোঁট পেরিয়ে আর বের হয় না। মিনহাজের সাথেও এখন আর তেমন যোগাযোগ হয় না। ত্রিধার সাথেও ছেলেটার খুব একটা কথা হয় বলে মনে হয় না। কয়েকবার মৃন্ময়ের কথা জানতে চেয়েছিলেন তিনি, কিন্তু মিনহাজ এমনভাবে এড়িয়ে গেছে যেন কথাগুলো সে শুনতেই পায়নি। এরপর থেকে আর জিজ্ঞেস করা হয়নি। তবুও মৃন্ময়ের জন্য তুহিন খন্দকারের ভীষণ মায়া হয়। ছোটবেলা থেকেই ছেলেটা এতিম,
বড় হয়েছে কোম্পানির এক ম্যানেজারের কাছে, অথচ ব্যবহার, ভদ্রতা আর মানুষের প্রতি সম্মান সবকিছুতেই ছেলেটা ছিল অসাধারণ। আজকালকার সময়ে এমন ছেলে খুব কমই দেখা যায়। এত কিছুর মাঝেও ত্রিধা নিয়ম করে দিনে দুবার বাবার ঘরে আসে। ওষুধ ঠিকমতো খেয়েছে কিনা, সময় মতো খাবার খাচ্ছে কিনা, সব খুঁটিনাটি দেখে যায়। খুব বেশি কথা বলে না, তবুও তার নীরব যত্নে বাবার প্রতি গভীর ভালোবাসাটা স্পষ্ট বোঝা যায়। দিনগুলো এখন এভাবেই কেটে যাচ্ছে, নিঃশব্দে, ধীরে ধীরে, এক অদ্ভুত শূন্যতা বুকে নিয়ে। দেখতে দেখতে সময়ের চাকা ঘুরে আরো কয়েকটি মাস কেটে গেল। কাল থেকে শুরু হচ্ছে ত্রিধার এসএসসি পরীক্ষা। কিন্তু এই কমাসের ব্যবধানে ত্রিধা যেন নিজেকে এক আমূল পরিবর্তনের আবরণে ঢেকে ফেলেছে। যে চঞ্চল মেয়েটির হাসিতে সারা ঘর মুখরিত থাকত, সেই মেয়েটি এখন বইয়ের পাতায় ডুব দিয়ে নিজের এক আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। খাওয়ার সময়টুকু ছাড়া তাকে পড়ার টেবিল থেকে ওঠানোই দায়। 13-14 বছরের কিশোর কিশোরীরা যখন দুষ্টুমি আর আড্ডায় মেতে থাকে, ত্রিধা তখন সম্পূর্ণ বিপরীত মেরুর এক নীরব যাত্রী। রাত্রের পর রাত জাগা এখন তার নিত্যদিনের সঙ্গী। গভীর রাত পেরিয়ে যখন ভোরের আলো ফুটে ওঠে, তখনও ত্রিধার ঘরে জানালা দিয়ে পড়ার আলো চুইয়ে পড়ে বাইরে। সকালের সূর্য ওঠার আগেই সে আবার বই নিয়ে বসে যায়। মনে হয় সে পড়াশোনার এক দুর্বেদ্য দেয়াল তুলে নিজেকে বাইরের পৃথিবীর সব আঘাত থেকে আড়াল করতে চাইছে। তবে এই কঠোর সাধনার মাঝেও ত্রিধার একটি বিশেষ পরিবর্তন সবার নজর কাড়ে, তার আধ্যাত্মিক একাগ্রতা। যত ব্যস্ততাই থাকুক, 5 ওয়াক্ত নামাজ সে কখনই বাদ দেয় না। মাঝে মধ্যে গভীর রাতে নিস্তব্ধতায় যখন সবাই ঘুমে বিভোর, তখন ত্রিধাকে জায়নামাজে বসে তাহাজ্জুদের নামাজে অশ্রু বিসর্জন দিতে দেখা যায়। হয়তো সেই চোখের জলই তার মনের গোপন ক্ষতের একমাত্র মলম। তুহিন খন্দকার দূর থেকে মেয়ের এই বদলে যাওয়া রূপ দেখে শিউরে ওঠেন। তার মনে বারবার এক অদ্ভুত হাহাকার জেগে ওঠে। এই ছোট্ট শরীরটার ভেতর ঠিক কতটা বড় ঝড় বয়ে যাচ্ছে। কোন সেই পাহাড় সম কষ্ট, যা একটা ফুটফুটে প্রাণবন্ত মেয়েকে এতটা গভীর আর পাথরের মতো শক্ত করে দিল। রাত 11:45, চারপাশে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। পুরো বাড়িটা যেন ঘুমের চাদরে ঢেকে গেছে। অথচ আজ ত্রিধার মনটা একদম শান্ত নয়। কাল তার এসএসসি পরীক্ষার প্রথম পরীক্ষা। সেই হিসেবে বই নিয়ে বসে থাকার কথা ছিল, কিন্তু আজ অদ্ভুত এক অস্থিরতা তাকে ঘিরে ধরেছে। ইদানিং মায়ের অভাবটা খুব বেশি অনুভব করছে সে। বুকের ভেতর কোথাও একটা শূন্যতা প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। মা বেঁচে থাকলে হয়তো জীবনটা এতটা একা লাগতো না। হয়তো এই পরীক্ষার আগের রাতে মা তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলতেন, ভয় পাস না মা, তুই পারবি। ভাবনাগুলো ত্রিধার বুকটাকে আরো ভারী করে তুলল। হঠাৎ করেই তার খুব ইচ্ছে হলো খোলা আকাশের নিচে কিছুক্ষণ দাঁড়াতে, একটু মুক্ত বাতাস নিতে। হয়তো এতে মনটা কিছুটা হালকা হবে। কিছুক্ষণ নীরবে বসে থেকে অবশেষে সে ধীরে ধীরে পা বাড়ালো ছাদের দিকে। বাড়িটা তখন পুরোপুরি নীরব, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। তাই তাকে আটকানোরও কেউ নেই। নিঃশব্দে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগতো ত্রিধা। ঠিক তখনই হঠাৎ তার মনে ভেসে উঠল একটা গান। গানটার প্রতিটা লাইন যেন তার বুকের ভেতরে না বলা অনুভূতিগুলোকে ছুঁয়ে যাচ্ছিল। অজান্তে সে গুনগুন করে গাইতে শুরু করলো, কাসম খুদা কি এহি কাঙ্গাল হো, তোমারে বিন মেনাজি সাঙ্গা হো, ইয়া দিল ইয়া দিল ইয়া দিল। গানটা গাইতে গাইতেই ধীরে ধীরে সে এগিয়ে গেল ছাদের দিকে। আর ওপরে বিস্তীর্ণ কালো আকাশটা যেন নীরবে তার সমস্ত কষ্ট শুনে যাচ্ছিল। আকাশে আজ পূর্ণ চাঁদ উঠেছে, চারিদিকে ছড়িয়ে আছে নরম রূপালী আলো। রাতটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। চাঁদের এক কোণে দাঁড়িয়ে ত্রিধা মুগ্ধ চোখে চাঁদের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করে তার মনে একটা প্রশ্ন উকি দিল, আচ্ছা, এখন জার্মানিতে কয়টা বাজে? মিনয় কি এখন জেগে আছে? এই মুহূর্তে কি একবারের জন্য তার কথা মনে পড়ছে মিনয়? এত দূরে থেকেও কি মানুষটা তাকে অনুভব করে, নাকি শুধু ত্রিধায় প্রতিটা রাতে তাকে ভেবে নিঃশব্দে কষ্ট পায়? ভাবনাগুলো ধীরে ধীরে ত্রিধার বুকটাকে ভারী করে তুলল। সে মাথা উঁচু করে আবারও চাঁদের দিকে তাকালো। তারপর খুব আস্তে আস্তে নিজের মনের কথাগুলো বলতে শুরু করলো, জানো চাঁদ, মানুষটা এখন আমার থেকে 1000 মাইল দূরে, তবুও কেন জানি মনে হয় আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তার নামটাই মিশে আছে। আচ্ছা, মিনয়ও কি কখনো আমার কথা ভেবে এভাবে আকাশের দিকে তাকিয়ে থাকে? সেও কি আমার মতো করে কষ্ট পায়? কথাগুলো বলতে বলতে ত্রিধার চোখ ভেজে উঠল।
পূর্ণিমার আলোয় নিজের কষ্টগুলো ভাগ করে নিল সেই নীরব রাতের কাছে। তারপর সে আবারও বলতে লাগলো, ওহে চাঁদ, সেও কি আমার মতোই গভীর রাতে তোমার দিকে অপলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে? তোমার রূপালী জ্যোৎস্না কি সেও নিঃশব্দে নিজের গায়ে মেখে নেয়? আমার মতোই কি সে বিষাদের ভারী চাদরে নিজেকে আড়াল করে রাখে? তার বুকের ভেতরেও কি জমে থাকে না বলা শত কষ্টের আর্তনাদ? আর মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তার চোখের কোণেও কি ঠিক আমার মতোই নীরব অশ্রু ঝরে পড়ে তোমারই সামনে? জার্মানিতে এখন রাত 9টা বাজে। বারান্দায় বসে কোলের মধ্যে ল্যাপটপ নিয়ে একদিনে কাজ করে যাচ্ছে মৃন্ময়। জিম করা বডিতে ব্ল্যাক টি শার্ট আর ডেনিম প্যান্টে যুবকটিকে আকর্ষণীয় লাগছে। হাতের পেশিগুলোর জন্য গেঞ্জের হাতাটা পেশির উপরে টাইট হয়ে বসে আছে। ধূসর রঙের চোখগুলো চশমার নিচে ঢাকা পড়ে আছে। বরাবরই ছেলেটা চশমা ছাড়া তেমন একটা ভালো দেখতে পায় না। ঠিক তখনই রুমে প্রবেশ করলো এক রমণী। সম্পর্কের দিক থেকে সে মৃন্ময়ের একমাত্র ফুফুর একমাত্র মেয়ে। বয়স 22-এর কোঠায়। প্রায় 5 ফুট 3 ইঞ্চি উচ্চতার মেয়েটির গভীর কালো টানা টানা চোখে ছিল অদ্ভুত এক মায়া। পাতলা গোলাপি ঠোঁট আর স্লিম গড়নের শরীর তাকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। ঘাড় ছুঁই ছুঁই ঘন কালো চুলগুলো এলোমেলোভাবে কাঁধের উপর ছড়িয়েছিল, যেন তার সৌন্দর্যে বাড়তি এক মোহ যোগ করেছে। প্রথম দেখাতেই যে কারোর চোখ কয়েক মুহূর্তের জন্য আটকে যাওয়ার মতো সৌন্দর্য ছিল মেয়েটির মধ্যে। তবে রুমে উপস্থিত পুরুষটির চোখে সেই মেয়েটির জন্য কোনো বিশেষ অনুভূতি কিংবা আবেগের ছাপ ছিল না। জার্মানিতে আসার পর হোস্টেলে না উঠে মৃন্ময় সরাসরি চলে এসেছিল নিজের ফুফুর বাসায়। আর এখানেই প্রথম পরিচয় হয় ফুফুর একমাত্র মেয়ে মিশকাতুল মিশমির সঙ্গে। অসাধারণ মেধাবী একটি মেয়ে মিশমি। পড়াশোনা, কথাবার্তা, চালচলন সব দিক থেকে সে ছিল অন্যদের থেকে আলাদা। আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব আর পরিপাটি আচরণ খুব সহজেই যে কাউকে মুগ্ধ করতে পারত। যেন প্রতিটা ক্ষেত্রেই সে কয়েক ধাপ এগিয়ে। শুরুর দিকে তাদের সম্পর্কটা ছিল একদম স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ আর সহজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বাভাবিকতায় বদল আসতে শুরু করে। অজান্তেই মৃন্ময়ের প্রতি দুর্বল হয়ে পড়ে মিশমি। বন্ধুত্বের সীমারেখা পেরিয়ে তার অনুভূতিগুলো ধীরে ধীরে অন্য এক গভীরতায় গিয়ে পৌঁছায়। ধীর কদমে হেঁটে এসে মেয়েটি মৃন্ময়ের পাশেই বারান্দার রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। তারপর নিঃশব্দে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রাতের নরম আলোয় ল্যাপটপে ডুবে থাকা ছেলেটাকে যেন আরো বেশি দূরের মানুষ মনে হচ্ছিল। অনেকটা সময় পেরিয়ে গেলেও মৃন্ময় একবারের জন্য চোখ তুলে তাকালো না তার দিকে। এতে মেয়েটার চোখে মুখে ক্ষণিকের এক হতাশা ফুটে উঠল। তবে সে অভিমান করল না, কারণ খুব ভালো করেই জানে তার অভিমান তার নীরব কষ্ট। এসবের অর্থ মৃন্ময় কোনোদিনই বুঝবে না। আর যে মানুষ অনুভূতির ভাষায় বোঝে না, তার ওপর অভিমান করে লাভই বা কি? মৃন্ময়কে এখনো চুপচাপ কাজ করতে দেখে মিশমি ধীরে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজে নীরবতা ভেঙে নরম গলায় বলল, মৃন্ময় ভাই, কাল তো তোমার মাস্টার্সের সমাবর্তন, তাই না? এতক্ষণে মৃন্ময় সামান্য নড়ে চড়ে বসল। ল্যাপটপ থেকে চোখ তুলে এক পলকের জন্য তাকালো মিশমির দিকে। তারপর আবার দৃষ্টি নিচের দিকে নামিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ। মিশমি ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, তা আমাকে নিয়ে যাবে না? মৃন্ময় এবার সরাসরি উত্তর দিল, গিয়ে কি করবে? কথাটা শুনে মিশমি হালকা ভ্রু কুঁচকাল। তারপর কৃত্রিম অভিমান মিশিয়ে বলল, বাহ, আমার মামাতো ভাই ভার্সিটিতে টপ রেজাল্ট করেছে, কাল তাকে সমাবর্তন জানানো হবে, আর আমি সেখানে যাব না? মৃন্ময় আর কোনো উত্তর দিল না, আগের মতোই নীরব হয়ে রইল। তার এই নীরবতাই যথেষ্ট ছিল। মিশমি বুঝে গেল মৃন্ময় তাকে এড়িয়ে যাচ্ছে। মিশমি দমে যাওয়ার পাত্রী নয়। সে আবারও সাহস সঞ্চয় করে সরাসরি মৃন্ময়কে প্রশ্ন করল, আচ্ছা মৃন্ময় ভাই, আমায় একটা সুযোগ দিলে কি খুব ক্ষতি হয়ে যাবে? আমার মধ্যে এমন কিসের খামতি আছে যে আপনি সবসময় আমায় এভাবে এড়িয়ে চলেন? ল্যাপটপের কিবোর্ডের ওপর চলতে থাকা মৃন্ময়ের আঙুলগুলো মুহূর্তে স্থবির হয়ে গেল। এক গভীর নীরবতা নেমে এলো ঘরে। কিছুক্ষণ পর স্ক্রিন থেকে চোখ না সরিয়ে সে শান্ত স্বরে বলল, মিশমি, কিছু জিনিস মানুষের সামর্থ্যের বাইরে থাকে। পৃথিবীর একজন ব্যতীত সব নারী আমার কাছে এখন কেবলই চেনা পরিচিত মানুষ, তার বেশি কিছু নয়। কারণ আমার হৃদয়ের একটা নির্দিষ্ট জায়গা একজন বিশেষ মানুষের জন্য বরাদ্দ হয়ে গেছে। সে দীর্ঘশ্বাস ফেলে চোখ করল।
যতদিন এই শরীরে প্রাণ আছে, এই শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারবে না। আমার পক্ষে পৃথিবীর অন্য কাউকে ভালোবাসা আর সম্ভব নয়। এখন আমি যদি প্রশ্ন করি, তার মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? মেশমের কণ্ঠে ছিল চাপা কষ্ট আর অদৃশ্য এক অভিমান। কথাটা শুনে মুহূর্তের মধ্যে মৃন্ময়ের ঠোঁটের কোণে ভেসে উঠল হালকা এক মুচকি হাসি। সেই হাসিটা ছিল অদ্ভুত শান্ত, যেন কারো স্মৃতি হঠাৎ করে তার সমগ্র মস্তিষ্ক জুড়ে ছড়িয়ে পড়েছে। তারপর কোনো উত্তর না দিয়েই ধীর পায়ে উঠে দাঁড়ালো সে। বেরিয়ে যেতে যেতে নিচু গলায় গুনগুন করে গাইতে লাগলো। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণি বাই, জল তরঙ্গে ঝিলমিলে ঝিলমিলে ঢেউ তুলে সে চায়। মৃন্ময়ের কণ্ঠে এই প্রথমবার গান শুনল মিশমি। নিঃশব্দে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। ধীরে ধীরে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। কারণ আজ সে প্রথমবার বুঝতে পারল মৃন্ময়ের হৃদয়ে অন্য কারো অস্তিত্ব কতটা গভীর। যে মানুষটা কখনো তার সামনে হাসেনি, কখনো অনুভূতি প্রকাশ করেনি, সেই মানুষটাই শুধুমাত্র একজনের স্মৃতিতে এতটা বদলে যেতে পারে। আর এই উপলব্ধিটাই মিশমির বুকের ভেতরটাকে অসহ্যভাবে ভারী করে। ঘর থেকে বেরিয়ে মৃন্ময় সোজা চলে গেল ছাদে। 16তলা ভবনের ওপরে দাঁড়িয়ে নিঃশব্দে পুরো শহরটাকে দেখতে লাগলো সে। চারপাশ জুড়ে আলো ঝলমলে জার্মান শহর, অথচ তার চোখে যেন সবকিছু রঙহীন। মার্চ মাসের শেষ দিক হওয়ায় ঠান্ডাটা এখনো বেশ তীব্র। বর্তমান তাপমাত্রা মাত্র 3 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মৃন্ময়ের গায়ে পাতলা একটা কালো টি শার্ট আর ডেনিম প্যান্ট ছাড়া আর কিছুই নেই। তীব্র ঠান্ডায় তার শরীর কাঁপছিল ঠিকই, কিন্তু মনের ভেতরের জ্বালায় যেন তাকে সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি দিচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল বাইরের এই হিমশীতলা আবহাওয়া যেন তার শরীর ছুঁতেও পারছে না। হঠাৎই ঠিক পেছন থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। মিনয়। ডাকটা শুনেও মৃন্ময় পেছনে তাকালো না। চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে চেষ্টা করলো এটা বাস্তব না, শুধুই হ্যালোসিনেশন। বহুদিন ধরেই সে জানে এই কণ্ঠ, এই উপস্থিতি সবই তার অসুস্থ মনের তৈরি। কিন্তু একজন হ্যালোসিনেশন রোগী কি চাইলেই নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে? পারে না। আর মৃণয়ও পারল না। পেছনে ফিরবে না বলেও নিজেকে বারবার থামানোর পরও সে শেষ পর্যন্ত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো সে। আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সাদা লং ড্রেস পরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। রাতের স্নান আলোয় তাকে কোনো অংশে অপসরার চেয়ে কম লাগছিল না। কোমর ছুঁই ছুঁই চুলগুলো বাতাসে উঠছে, আর ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি। মেয়েটা একদৃষ্টে তাকিয়ে আছে তার দিকে, কিন্তু অবুঝ মেয়েটা কি জানে তার এই সামান্য হাসিটুকু একটা প্রাপ্তবয়স্ক পুরুষের পুরো পৃথিবী তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে? না, সে জানে না। জানলে হয়তো এতটা নির্দয় হয়ে তাকে এভাবে পুড়িয়ে মারত না। যদিও মৃন্ময় খুব ভালো করেই জানে ছোটবেলা থেকেই তাকে জ্বালিয়ে অদ্ভুত এক আনন্দ পায় মেয়েটা। আর সেই কারণেই হয়তো আজও স্মৃতির আড়ালে থেকে ফিরে ফিরে আসে সে, ঠিক এভাবেই। ত্রিধা আস্তে আস্তে হেঁটে এসে মৃন্ময়ের একদম সামনে দাঁড়ালো। দুজনের মাঝের দূরত্বটা এতটাই কম যে ঠান্ডা বাতাসের মাঝে মৃন্ময় স্পষ্ট অনুভব করতে পারছিল তার উপস্থিতি। তারপর সামান্য ঝুঁকে শান্ত গলায় প্রশ্ন করল, আমার দিকে তাকাতে এত সময় নিলে? মৃন্ময় শুকনো গলায় জবাব দিল, কই না তো। ত্রিধা কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, আজ আসতে এত দেরি করলে? কাঁদছিল। আমার থেকেও জরুরি? মৃন্ময় এবার এক মুহূর্ত দেরি না করে ধীরে বলল, না, এই পৃথিবীতে তোমার থেকে বেশি জরুরি আমার জন্য আর কিছুই নাই। কথাটা শুনে ত্রিধা চুপ করে রইল, শুধু স্থির চোখে তাকিয়ে থাকলো তার দিকে। তারপর ধীরে ধীরে বলল, তা ভবিষ্যৎ ডক্টর মৃন্ময় তালুকদার, আমাকে ছেড়ে তো জার্মানি চলেই এলেন। তা আমাকে ছাড়া কেমন যাচ্ছে আপনার দিনকাল? প্রশ্নটা শুনে মৃন্ময় কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল ত্রিধার দিকে, যেন এই মুখটা দেখার জন্যই এতদিন ধরে বেঁচে আছে সে। তারপর খুব আস্তে নিচু গলায় গুনগুন করে বলে উঠল, করে তুমি তুমি মন যে আমার, করে তুমি তুমি মন যে আমার, লাগে না ভালো আর। গানের দুটো লাইন গুনগুন করে বলেই মৃন্ময় হঠাৎ বেদনা ভরা এক হাসিতে ভেঙে পড়ল। সেই হাসির আড়ালেও স্পষ্ট ছিল গভীর ক্লান্তি আর না বলা কষ্ট। হাসতে হাসতেই ধীরে স্বরে সে বলল, তুমি কি জানো ত্রিথু, তুমি আমার জন্য একদম নাইট শেডের মতো।
দেখতে ভীষণ সুন্দর, মায়াবী, অথচ ভেতরে ভেতরে ধীরে ধীরে আমাকে বিষিয়ে দিচ্ছ। কখনো কি বেলাডোনা ফুলের নাম শুনেছ? দেখতে ভীষণ সুন্দর, অথচ ভেতরে মারাত্মক বিষ লুকিয়ে থাকে। মৃন্ময় থামলো একটু, তারপর গভীর দৃষ্টিতে তাকিয়ে মৃদু হেসে বলল, তুমিও ঠিক তেমনই। তোমার সান্নিধ্য যেমন আমার সবচেয়ে বড় যন্ত্রণা, তেমনি আবার এই তুমি আমার সব ব্যথার একমাত্র উপশম। শেষ কথাটা বলেই সে আবার হেসে উঠল, তবে সেই হাসির ভেতরে লুকিয়েছিল ভাঙাচোরা এক মানুষ। কি বোকা আমি, তাই না? নিজে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছি, তবুও তোমাকে ভালোবাসা কমাতে পারছি না। মৃন্ময় এবার ধীরে ধীরে মুখ তুলে ত্রিধার দিকে তাকালো। চোখ দুটো ক্লান্ত, অথচ সেখানে জমে আছে অদ্ভুত এক মায়া। ঠোঁটের কোণে ক্ষীণ হাসি টেনে সে নিচু স্বরে বলল, মাই বেলাভড বেলাডোনা। তার কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু নিঃশেষ হয়ে যাওয়া এক ভালোবাসার স্বীকারোক্তি। যেন সে জানে এই মানুষটাই তার সবচেয়ে সুন্দর বিষ, তবুও সেই বিষের দিকেই বারবার ফিরে যেতে ইচ্ছে করে তার। ত্রিধার চোখ দুটো ছলছল করছে, অন্ধকারেও যেন ঝিলিক দিচ্ছে জমে থাকা ব্যথা। মৃন্ময় ধীরে ধীরে পেছনের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। রাত অস্বাভাবিক নীরব, যেন পৃথিবীও শুনছে তার ভাঙা কথাগুলো। সে ত্রিধার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, খুব কষ্ট পেয়েছ? কোনো উত্তর নেই। ত্রিধা দাঁড়িয়ে আছে, কিন্তু যেন নেইও। মৃন্ময় হালকা হেসে বলল, এটাও একটা অদ্ভুত নিঃশেষ হয়ে যাওয়া হাসি। অবশ্য তুমি উত্তর দেবে কেন? তুমি তো শুধুই আমার মস্তিষ্কের এক ভাবনা মাত্র। এক পা এগিয়ে আবার থেমে গেল সে। ছুতে চাইল, কিন্তু সাহস পেল না, কারণ সে জানে এই ত্রিধা তার নয়, এই উপস্থিতি সত্যি নয়, আর এই ভালোবাসা শুধু তার নিজের একপাক্ষিক অভিশাপ। তবুও সে চোখ সরাতে পারল না, কারণ কিছু মানুষ থাকে যাদের পাওয়া যায় না, ভোলা যায় না, আর ছেড়েও থাকা যায় না। এর মধ্যেই মৃন্ময়ের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই স্ক্রিনে ভেসে উঠল ফুপ্পি নামে সেভ করা নাম্বারটি। সে ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে সঙ্গে সঙ্গে ভেসে এলো ভালোবাসা মেশানো রাগী শাসন। রাত বাজে 10টা 30। আমার নবাবের কি আজকে নিচে এসে খাবারটা খাওয়ার কোনো ইচ্ছে আছে? আপনি যদি কষ্ট করে খাবারটা খেয়ে আমাকে উদ্ধার করতেন, তাহলে আমি অনেক উপকৃত হতাম। মৃন্ময় না চাইতেও হালকা হেসে ফেলল। আসছি বলেই সে ফোনটা কেটে দিল। ফোনটা নামিয়ে আবার সামনে তাকাতেই থমকে গেল সে। চারপাশ ফাঁকা, ত্রিধার কোনো অস্তিত্বই নেই। মৃন্ময় নিচু স্বরে বিড়বিড় করে বলল, প্রত্যেকবারের মতো এবারও ফাঁকি দিলি? একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে একটু গুছিয়ে নিল সে। তারপর ধীরে ধীরে নিচে নামার উদ্দেশ্যে সামনে এগিয়ে গেল। সকাল 6টা 10 ত্রিধার পড়ার টেবিলে বসে আছে। সামনে খোলা বই, চোখ বুলিয়ে বারবার পড়া জিনিসগুলো রিভাইজ করছে সে। চারপাশে ভোরের নীরবতা, শুধু বাতার শব্দ আর তার নিঃশ্বাসের মৃদু ওঠানামা। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলো মাইশা। 7 মাসের ভারী পেট সামলে এক হাতে দুধের গ্লাস। ঢুকতে ঢুকতে একটু বিরক্ত আবার ভীষণ স্নেহ মেশানো গলায় বলল, সারা রাত না ঘুমিয়ে পড়াশোনা করো, আবার ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার বসে যাও। এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে ত্রিধা। তার উপর ঠিকমতো খাওয়া দাওয়াও করছো না। মায়েশার কথা শুনে ত্রিধা মাথা তুলে তাকালো। চোখে ক্লান্তি আছে, কিন্তু তার ভেতরে যে এত স্পষ্ট। সে হালকা একটা মুচকি হাসল। বুঝলে ভাবি, পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা খুব ইম্পর্ট্যান্ট। এখন যদি আমি কষ্ট না করি, তাহলে ফলটা কিভাবে পাবো? তাই বলে সারা দিন রাত এক করে দিবে? কথাটা শুনেও ত্রিধা কিছু বলল না, মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে রইল। মাইশা একটু দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দাও, আগে এই দুধটা খেয়ে নাও। ত্রিধা ভ্রু কুচকে তাকালো। ভাবি, তুমি তো জানো আমি দুধ খাই না, একদমই পছন্দ না, তাও কেন রোজ রোজ এই একই ঝামেলা করো? মাইশা এবার কড়া গলায় বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমাকে দুধ শেষ করতে বলেছি মানে তুমি করবে, এখন আর একটা কথাও না। এই সময় ঘুম জোড়ানো চোখে শিয়ান ঘরে ঢুকলাম। ঘুম থেকে উঠে পাশে মাইশাকে না পেয়ে তাকে খুঁজতে এসেছে। ত্রিধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময়ই থেমে গেল সে। নিজের ছোট বোন আর স্ত্রীর এই ছোট্ট ভালোবাসার দৃশ্যটা দেখে তার মনটা ভরে গেল। মাইশা মেয়েটা এমনই, শান্ত, সংযত, সবার প্রতি যত্নশীল, সম্মানশীল। 12 বছরের এই সংসার জীবনে আজ পর্যন্ত অভিযোগ করার মতো কোনো সুযোগ সে দেয়নি। একই মায়ের মেয়ে হয়েও রিয়ানা আর মাইশা যেন একেবারেই আলাদা। রিয়ানা যেখানে নিজের সাজগোজ আর ঘুরোঘুরি নিয়ে ব্যস্ত থাকে, সেখানে মাইশা খুব সাদামাটা, সংসারের কাজেই সুখ খুঁজে পায়। শিয়ান মনে মনে হাসত, আল্লাহ হয়তো কোনো ভালো কাজের প্রতিদান হিসেবেই এমন একজন মানুষকে তার জীবনে পাঠিয়েছেন, না হলে তার মতো একটা ছেলে এমন কাউকে পাওয়ার যোগ্য ছিল না।
এমন সময় ত্রিধা এক নিঃশ্বাসে গ্লাস ভর্তি দুধ শেষ করে ফেলল। মাইশা গ্লাসটা হাতে নিয়ে খাট থেকে নামতে যাবে, ঠিক তখনই তার চোখ পড়ল দরজার দিকে। দেখে চমকে উঠল। শিয়ান দরজার পাশে দাঁড়িয়ে আছে, দুই হাত বুকের কাছে ভাঁজ করা, দেয়ালে হেলান দিয়ে। তাকে দেখে মাইশা অবাক হয়ে বলল, তুমি হঠাৎ এখানে, তাও আবার এত সকালে? মাইশার প্রশ্ন শুনে শিয়ান হালকা হাসল। কেন, নিজের বউকে খুঁজতে আসা কি অপরাধ নাকি? মাইশা ভ্রু তুলে তাকালো। ও তাই নাকি? আমি তো ভেবেছিলাম খুব জরুরি কোনো কাজ আছে। শিয়ান এবার এগিয়ে এসে বলল, জরুরি কাজে তো সকালে উঠে বউ পাশে না থাকলে আমার দিনই শুরু হয় না। ত্রিধা তখন পাশ থেকে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ওফ, তোমরা দুজন প্লিজ, আমি এখানে কিন্তু পড়ছি, মুখ বাঁকিয়ে বলল ত্রিধা। শিয়ান সাথে সাথে তার দিকে তাকিয়ে বলল, ও আমাদের বিদুষী ম্যাডাম তো পড়াশোনায় ব্যস্ত, কিন্তু একটু আগে কে যেন দুধ খেতে চাচ্ছিল না? ত্রিধা চোখ বড় বড় করে বলল, ভাইয়া তুমি সব দেখেছিলে? মাইশা গর্বিত ভঙ্গিতে বলল, অবশ্যই, আর দেখেছে তো শেষ পর্যন্ত কে জিতেছে? শিয়ান হেসে বলল, হ্যাঁ, আমার বউয়ের কাছে কেউ জিততে পারে না, আমি নিজেই 12 বছর ধরে হেরে যাচ্ছি। এই কথা? মাইশা হালকা রাগ দেখিয়ে বলল, আমি তোমাকে হারাই? শিয়ান একটু কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, না, তুমি তো জিতিয়ে রাখো। ত্রিধা এবার আর নিজেকে সামলাতে পারল না, হেসে বলল, আচ্ছা তোমরা কি একটু কম রোমান্টিক হতে পারো না? আমার পরীক্ষা আছে তো। শিয়ান মজা করে বলল, ঠিক আছে আমরা যাচ্ছি, তবে তুই পড়া শেষ করে তাড়াতাড়ি নিচে চলে আসবি, আজ আর কোনো অজুহাত চলবে না। মাইশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আজকে কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করবে, না হলে দেখা যাবে পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছ। ত্রিধা মুচকি এসে মাথা নাড়াল। সকালের নাস্তা শেষ করে ত্রিধা ব্যস্ত হয়ে পড়ল প্রস্তুতি নিতে। পরীক্ষার হল বাসা থেকে বেশ দূরে হওয়ায় সময়ের অনেক আগে বের হতে হবে, তাই তাড়াহুড়ার মাঝেও বারবার নিজের ফাইলটা খুলে দেখে নিচ্ছে সব ঠিক আছে তো, অ্যাডমিট কার্ড, কলম, প্রয়োজনীয় কাগজপত্র কিছু বাদ পড়েনি তো। তার ঠিক পাশেই বসে আছে মাইশা। সম্পর্কে ভাবি হলো দায়িত্ব তার মমতায় সে যেন মায়ের চেয়েও কম নয়। 7 মাসের ভরা পেটের উপর আলতো করে হাত রেখে শরীরটা সামান্য পিছিয়ে হেলিয়ে খাটের এক কোণায় বসে আছে সে। মুখ জুড়ে স্পষ্ট ক্লান্তির ছাপ, তবুও ত্রিধাকে নিয়ে তার চিন্তার যেন শেষ নেই। একের পর এক বুঝিয়ে যাচ্ছে কিভাবে শান্ত থাকতে হবে, কোনো ধরনের চাপ না নিতে, প্রশ্ন কঠিন লাগলেও ভয় না পেতে। আর ত্রিধা, সে তো ভাবির প্রতিটি কথা ছোট্ট বাধ্য মেয়ের মতো মাথা দুলিয়ে দুলিয়ে শুনে যাচ্ছে, যেন এই উপদেশগুলোই তাকে ভেতর থেকে সাহস যোগাচ্ছে। ঠিক সময় মতো তৈরি হয়ে ত্রিধা নিচে নেমে এলো। শত ব্যস্ততার মাঝেও আজ তার দুই ভাই শুধু তাকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে, যেন এই মুহূর্তে ত্রিধাকে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো কাজ তাদের নেই। তাদের সমস্ত ব্যস্ততা, সমস্ত দায়িত্ব আজ কয়েক ঘন্টার জন্য থেমে গেছে ছোট বোনটার জন্য। ত্রিধা নিচে নামতেই দিয়ান আর শিয়ান দুজনের চোখ একসাথে তার দিকে উঠল। মুখে বাড়তি কোনো কথা নেই, তবুও সে দৃষ্টিতে স্পষ্ট উঠল অদ্ভুত এক যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা। এরপর একে একে সবার কাছ থেকে দোয়া নিয়ে ত্রিধা বাবার সামনে গিয়ে দাঁড়ালো। মানুষটা মেয়ের মাথায় হাত রাখতে বুকের ভেতরটা কেমন হু হু করে উঠল তার। পরম যত্নে বাবাকে জড়িয়ে ধরে বিদায় নিল ত্রিধা। তারপর বুক ভরা দোয়া আর অজানা এক চাপা উত্তেজনা নিয়ে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অন্যদিকে জার্মানিতে মৃন্ময় আজ স্বাভাবিকভাবে ভোরে ঘুম থেকে উঠেছে। দিনের গুরুত্বটা সে ভালোভাবেই জানে। আজ তার জীবনের খুব বিশেষ একটা দিন, অথচ আশ্চর্যের বিষয় এই বিশেষত্ব ঘিরে তার ভেতরে তেমন কোনো উচ্ছ্বাস নেই। সবকিছু যেন নিঃশব্দ, অনুভূতিহীন এক নিয়মের মতো এগিয়ে চলছে। ফর্মাল পোশাকে নিজেকে নিখুঁতভাবে তৈরি করে নিচ্ছে সে। সাদা শার্টের সঙ্গে গাঢ় নীল রঙের ফর্মাল ট্রাউজার, পায়ের চকচকে কালো রঙের ডার্বি জুতো, কোমরে ক্যালভিন ক্লেইনের কালো বেল্ট, সব মিলিয়ে ব্যক্তিত্বে ফুটে উঠছে এক অন্যরকম গাম্ভীর্য। ট্রিম করা দাড়ি আর হালকা জেল দিয়ে সেট করা চুল তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। প্রথম দেখায় যে কোনো মেয়েই তার প্রেমে পড়তে বাধ্য। এমন এক ব্যক্তিত্ব যেন অজান্তে চারপাশে দৃষ্টি কেড়ে নেয়। তবুও আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখে সে চিরচেনা উজ্জ্বলতা নেই। নিজেকে আরেকবার ভালো করে দেখে নিল সে, সবকিছু ঠিকঠাক আছে কিনা নিশ্চিত হয়ে গলার দুপাশে হালকা করে পারফিউম স্প্রে করলো। তারপর হাতে লেদার স্ট্রেপের ঘড়িটা পরতে পরতেই ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল মৃন্ময়। সম্পূর্ণভাবে তৈরি হয়ে মৃন্ময় সিঁড়ি পেয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে বসে মিশমি ব্রেডের বাটার লাগাতে ব্যস্ত।
মৃন্ময় নিচে নামতেই আসমা বেগম দ্রুত তার পেটে খাবার সাজিয়ে দিতে লাগলেন। যুবকটাও চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। এক হাতে একটা ব্রেড তুলে নিয়ে ধীরে ধীরে চিবুতে লাগলো সে। অন্য হাতে জুসের গ্লাস নিয়ে হালকা চুমুক দিল। মুখে কোনো কথা নেই, তবুও তার ভেতরের ব্যস্ততা স্পষ্ট বোঝা যাচ্ছে। কোনো রকমে খাবারটা শেষ করে তাড়াহুড়া করে বেরিয়ে যেতে লাগলো মৃন্ময়। কিন্তু মূল দরজার কাছে গিয়ে হঠাৎ কি মনে করে আবার ফিরে এলো। সোজা এসে আসমা বেগমকে জড়িয়ে ধরে কপালে আলতো একটা চুমু খেল। তারপর শান্ত গলায় বলল, আসি ফুপ্পি, সাবধানে থেকো। কোনো দরকার হলে অবশ্যই ফোন করো। আজ সারাদিন খুব ব্যস্ত থাকবো, রাত ছাড়া বাসায় ফেরা হবে না, তাই অযথা টেনশন করে নিজের শরীর খারাপ করো না। মৃন্ময়ের কথা শুনে আসমা বেগম হেসে ফেললেন। হাসি মাখা মুখে সম্মতিসূচক মাথা নাড়তেই মৃন্ময় আবারও মূল ফটকের দিকে এগিয়ে যেতে লাগলো। বিশাল অডিটোরিয়াম জুড়ে আজ উৎসবের আমেজ। পুরো জার্মানি বিশ্ববিদ্যালয় যেন সেজে উঠেছে এক গৌরবময় দিনে। চারপাশের কালো কনভেনশনের গাউন আর ক্যাপ পরিহিত শিক্ষার্থীদের ব্যস্ত আনাগোনা। কেউ পরিবারের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, কেউ বন্ধুদের জড়িয়ে ধরে আনন্দ ভাগ করে নিচ্ছে। কোথাও হাসির শব্দ, কোথাও আবার আবেগে ভেজা চোখ। স্টেজের সামনের বড় এলইডি স্ক্রিনে একের পর এক শিক্ষার্থীদের নাম ভেসে উঠছে। প্রতিটি নাম ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে উঠেছে পুরো হলরুম। ঠিক তখনই মাইক্রোফোনে ভেসে এলো, ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার মৃন্ময় তালুকদার। মুহূর্তের মধ্যেই পুরো অডিটোরিয়াম জুড়ে জোরালো করতালির শব্দ ছড়িয়ে পড়ল। অনেকে বিস্মিত চোখে তাকালো সেই যুবকের দিকে, কারণ পুরো বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাস্ট্রোফিজিক্স গ্রুপে প্রথম হওয়া কোনো সাধারণ অর্জন নয়। এর পেছনে লুকিয়ে থাকে অসংখ্য নির্ঘুম রাত, অদম্য পরিশ্রম আর নিজের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে এগিয়ে যাওয়ার গল্প। কালো কনভোকেশন গাউন পরিহিত মৃন্ময় ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। তার প্রতিটা পদক্ষেপে আত্মবিশ্বাস স্পষ্ট, গম্ভীর মুখ, স্থির দৃষ্টি আর ব্যক্তিত্বময় উপস্থিতি তাকে ভিড়ের মাঝেও আলাদা করে তুলেছে। স্টেজে উঠতে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হাসি মুখে তার গলায় গোল্ড মেডেল তুলে দিলেন। এরপর সম্মাননা স্মারক আর সার্টিফিকেট দেওয়া হলো তার হাতে। চারপাশে তখন একের পর এক ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠছে। সেই মুহূর্তে উপস্থিত অনেকের চোখে স্পষ্ট মুগ্ধতা, কারণ আজ মৃন্ময়কে শুধু সুদর্শন একজন যুবক হিসেবেই নয়, বরং অসাধারণ সফল মানুষ হিসেবেও দেখাচ্ছে। তবুও আশ্চর্যজনকভাবে তার চোখে মুখে তেমন কোনো উচ্ছ্বাস নেই। ঠোঁটের কোণে ভদ্রতার হালকা হাসি থাকলেও কোথাও যেন গভীর এক শূন্যতা লুকিয়ে আছে, যেন এত বড় অর্জনের পরেও তার মনে কোনো অপূর্ণতাই রয়ে গেছে। স্টেজ থেকে নামার আগে একবার পুরো হলরুমের দিকে তাকালো মৃন্ময়। হাজার মানুষের ভিড়ের মাঝেও হয়তো সে কাউকে খুঁজল, অথবা খুব আপন কাউকে ভীষণভাবে মনে পড়ে গেল। পর্যায়ক্রমে মাইক্রোফোনে আবারও নাম ভেসে এলো। একজন একজন করে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের ডাকা হলো। সেকেন্ড পজিশন আরহাম শেখ ধীর পায়ে স্টেজে উঠে এলো, মুখে আত্মবিশ্বাস আর ভদ্র এক হাসি। ভাইস চ্যালেঞ্জারের হাত থেকে মেডেল গ্রহণ করতে চারপাশে আবার করতালির শব্দ ছড়িয়ে পড়ল। সে নিচে নামার আগে একবার ভিড়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যেন নিজের অর্জনটাকে নিঃশব্দে গ্রহণ করল। এরপর ঘোষণা এলো, থার্ড পজিশন মিনহাজ তালুকদার। এই নামটা শোনার সঙ্গে সঙ্গে মৃন্ময়ের চোখে এক মুহূর্তের জন্য যেন স্থিরতা নেমে এলো। মিনহাজ ধীর পায়ে স্টেজের দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে ভেতরে একটা চাপা ভার যেন তাকে বহন করছে। স্টেজে উঠে মেডেল গ্রহণ করার মুহূর্তে তার মুখে খুব হালকা এক ধরনের হাসি ফুটে উঠল। স্টেজ থেকে নামার পর চারপাশে তখনও করতালির শব্দ থেকে ভেসে আসছে। কনভেনশনের ভিড়, ছবি তোলার আর শুভেচ্ছার মাঝেই মৃন্ময়ের চোখ মিনহাজকে খুঁজে বের করল। সে এগিয়ে গেল ধীর পায়ে, মুখে এক অদ্ভুত গাম্ভীর্য, কিন্তু চোখে যেন বহুদিন জমে থাকা কিছু কথা। সামনে গিয়ে দাঁড়াতে মিনহাজ একবার তাকালো। সেই দৃষ্টিতে কোনো উষ্ণতা নেই, শুধু দূরত্ব, শুধু একটা অচেনা ভদ্রতা। মৃন্ময় নরম গলায় বলল, কংগ্রাচুলেশনস। কিন্তু মিনহাজ কোনো উত্তর দিল না, শুধু একটুখানি মাথা নাড়ালো। তারপর যেন আর দেরি না করে পাশ কাটিয়ে চলে যেতে নিল। ঠিক সেই মুহূর্তে মৃন্ময় আর নিজেকে ধরে রাখতে পারল না। পেছন থেকে এসে সেই মিনহাজকে জড়িয়ে ধরল। হঠাৎ এই স্পর্শে মিনহাজ এক মুহূর্ত থমকে গেল। পুরো শরীর শক্ত হয়ে গেল তার, কিন্তু সে ঘুরে দাঁড়ালো না, শুধু দাঁড়িয়ে রইল স্থিরভাবে। মৃন্ময়ের গলা তখন একটু ভেসে আসছে। কাপা কণ্ঠে সে বলল, 3 বছরেও কি তোর অভিমান একটুও কমলো না?
আমার কথা কি তোর একটু মনে পড়লো না? একটু থেমে আবার বলল কাঁদো কাঁদো গলায়, একটা দিন, শুধু একটা দিনও কি তুই আমাদের আগের মতো করে ভাবতে পারিস না? তার কণ্ঠে লুকিয়ে থাকা কষ্টটা স্পষ্ট হয়ে উঠল, যেন বহুদিন ধরে জমে থাকা না বলা কথাগুলো আজ হঠাৎ ভেঙে পড়ছে। হলরুমের একদম শেষ প্রান্তের জায়গাটা হওয়ায় ঘটনাগুলো কারোর চোখে পড়ছিল না। মৃন্ময় এখনো পেছনে থেকে মিনহাজকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে, অথচ মিনহাজ নিঃশব্দ নিশ্চুপ, যেন তার বলার মতো কোনো শব্দই অবশিষ্ট নেই। মুহূর্তটা এমন লাগছিল যেন মৃন্ময় কোনো মানুষের সঙ্গে নয়, বরং অনুভূতিহীন এক পাথরের সঙ্গে কথা বলছে। কিছুক্ষণ পর মিনহাজ ধীরে ধীরে নিজের শরীর থেকে মৃন্ময়ের হাত দুটো সরিয়ে নিল। সে ছোট্ট দূরত্বটুকুই যেন মৃন্ময়ের ভেতরের চূর্ণ বিচূর্ণ করে দিল। তার চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। হাত ছাড়িয়ে মিনহাজ আর একবারও পেছনে তাকালো না, সোজা হলরুম ছেড়ে বাইরে চলে গেল। মৃন্ময়ের মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন নির্মমভাবে কিছু একটা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে। সে ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটা শক্ত করে চেপে ধরে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশের এত মানুষ, এত আলো, এত শব্দ, তবুও সেই মুহূর্তে মৃন্ময় নিজেকে ভীষণ একা একা মনে হতে লাগলো। মৃন্ময় আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার পুরো শরীরটা ধীরে ধীরে অবশ্যই আসছিল। মনে হচ্ছিল বুকের ভেতরটা কেউ মুঠো করে চেপে ধরেছে। কোনো রকম নিজেকে চলতে থাকা পা দুটো নিয়ে সে হলরুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে মিনহাজ তখন গাড়ির ভেতরে বসে ফোনে কারো উদ্দেশ্যে কিছু একটা টাইপ করছিল, আর কাঁপা কাঁপা হাতে বারবার নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে নিচ্ছিল সে। কিন্তু তাতেও কান্না থামছিল না। নিজেকে শক্ত রাখার চেষ্টা করতে করতে সে যেন ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। কান্নার চাপে একটু পরপর তার পুরো শরীরটা কেঁপে উঠছিল। ড্রাইভ করতে করতে একসময় সে একটা নির্জন জায়গায় গিয়ে গাড়ি থামালো। চারপাশে গভীর নীরবতা, দূরে কোথাও হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। গাড়ি থামতে মিনহাজ আর নিজেকে সামলাতে পারল না। দুহাতে স্টিয়ারিং শক্ত করে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বুক ভাঙা কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে? একদিকে আমার বোনের জীবন, আর এদিকে আমার প্রাণপ্রিয় বন্ধু। আমি কাকে বেছে নিব, কাকে হারাবো? এভাবে তো আমি বাঁচতে পারবো না। এর চেয়ে ভালো তুমি আমাকে নিয়ে যাও। আমি আর এই জীবন বয়ে বেড়াতে পারছি না। কথাগুলো বলতে বলতে সে অসহায়ের মতো নিজের মাথাটা স্টিয়ারিং এর সাথে ঠুকতে লাগলো। তারপর যন্ত্রণায়, রাগে আর অসহায়ত্বে বারবার মাথায় আঘাত করতে লাগলো। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল, কান্নায় পুরো শরীরটা কাঁপছিল অবিরাম। একসময় অতিরিক্ত মানসিক চাপ আর ক্লান্তিতে তার চোখ ঝাপসা হয়ে এলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল মিনহাজ। গাড়ির ভেতর আবারও নেমে এলো ভারী দম বন্ধ করা নীরবতা। সন্ধ্যা 6টা। মৃন্ময় বসে আছে শহরের এক নামি দামি বারে। চারপাশ জুড়ে মদের তীব্র গন্ধ, উচ্চ শব্দে বাজতে থাকা বিদেশি গান, আর দূরের আলোকিত স্টেজে উন্মত্ত তালে নাচতে থাকা মেয়েরা। সব মিলিয়ে এক বিশৃঙ্খল পরিবেশ। কিন্তু এসবের কিছুই যেন মৃন্ময়ের ভেতরে কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারছিল না। সে নির্বিকার মুখে একের পর এক গ্লাস খালি করে যাচ্ছিল। তাকে দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেন এইটুকুই। চোখ দুটো লালচে আর ঢুলুমুলো, চারপাশের সবকিছুই তার কাছে ঝাপসা লাগছিল। নেশার প্রভাবে পুরো মুখ লাল হয়ে উঠেছে। এক পর্যায়ে বার কাউন্টারে দাঁড়িয়ে থাকা এক ছেলে সাবধানে বলল, স্যার, আজ আর খাবেন না, বাসায় চলে যান। দেখে মনে হচ্ছে আজকেই প্রথম এসেছেন। অতিরিক্ত অ্যালকোহল পরে আপনার শরীর সইতে নাও পারে। মৃন্ময় ধীরে ধীরে চোখ তুলে ছেলেটার দিকে তাকালো, যেন কিছু বলতে চাইল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই বলল না, বরং নিজের ঠোঁটটা দাঁতে চেপে ধরে অদ্ভুত এক হাসি হাসতে লাগলো। সেই হাসির ভেতরে ক্লান্তি ছিল, ভাঙাচোরা যন্ত্রণা ছিল, আর ছিল একরাশ শূন্যতা। কিছুক্ষণ পর বিল পরিশোধ করে টলতে টলতে বার থেকে বেরিয়ে এলো সে। বাইরের ঠান্ডা বাতাস মুখে লাগতেই কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজের গাড়িটার দিকে তাকিয়ে বুঝতে পারল এই অবস্থায় ড্রাইভ করা সম্ভব না। তাই গাড়িটা বারের পার্কিং লটে ফেলে রেখে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করলো মৃন্ময়। টলমল পায়ে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। মার্চের শেষ দিক হওয়ায় জার্মানির আবহাওয়া তখন ভীষণ ঠান্ডা। দিনের বেশিরভাগ সময় কনকনে বাতাস বইছে, আর মাঝে মধ্যেই নেমে আসছে তুষারপাত, ঠিক এখন যেমনটা হচ্ছে। বার থেকে বের হওয়ার সময় শুধু ঠান্ডা বাতাস ছিল, কিন্তু কিছু দূর এগোতেই আচমকা আকাশ থেকে ঝরতে শুরু করলো সাদা তুষার। মুহূর্তের মধ্যেই চারপাশ ধূসরে সাদা হয়ে উঠল। রাস্তার লাইটগুলোর আলো ঝাপসা লাগছিল, কিন্তু মৃন্ময়ের মধ্যে যেন কোনো অনুভূতি অবশিষ্ট ছিল না।
ঠান্ডা তুষারপাত কাঁপুনি কিছুই যেন তাকে ছুতে পারছিল না। সে নিজের মতো টলতে টলতে হাঁটছিল, মাথা নুয়ে আছে, চোখ দুটো আধো বোঝা। নেশার ঘরে ঠিক মতো সামনেরটাও দেখতে পারছিল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরল। পোশাক আশাক আর ভাষা শুনে মনে হচ্ছিল তারা এই দেশেরই লোক। মৃন্ময় প্রথমে ঠিক বুঝতেই পারল না কি হচ্ছে। সে কষ্ট করে চোখ মেলে তাকানোর চেষ্টা করলো। তুষারের ফাঁকে ছেলেগুলোর মুখ অস্পষ্ট লাগছিল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে কড়া গলায় বলল, গিভ উনসালেস ভাস্টু হাস্ট জনস্ট বিগ্রেন ভিয়ার ডিশ। এটা একটা জার্মানি কথা হবে মেবি। আচ্ছা, এটার অর্থ লেখিকা লিখে দিয়েছে, তোর কাছে যা আছে সব আমাদের দিয়ে দে, না হলে তোকে মেরে ফেলবো। চারপাশ তখন প্রায় জনশূন্য। ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছিল ছেলেগুলোর ভয়ঙ্কর কণ্ঠস্বর। আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মৃন্ময় নেশা, ক্লান্তি আর ভাঙাচোরা মানসিক অবস্থার মধ্যে ঠিক যেন বাস্তব আর অবাস্তবের পার্থক্যটাই ভুলে গিয়েছিল। একজন ছেলের হাতে চকচকে ধারালো ছুরি, সেটার ফলাটা মৃন্ময়ের পেটের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আর বাকি দুজন দ্রুত মৃন্ময়ের শরীর তল্লাশি করতে শুরু করেছে। মৃন্ময় বাধা দেওয়ার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু নেশার ঘোরে তার শরীর যেন নিজের কথাই শুনছিল না। হাত তুলতে গেলেও ভারসাম্য হারিয়ে ফেলছিল। চোখ দুটো ঝাপসা, মাথাটা ঘুরছে ভয়ানকভাবে। সে একবার একজনকে ধাক্কা দিতে গিয়েও নিজেই টলে পড়ে যাওয়ার উপক্রম হলো। ছেলেগুলো বিরক্ত হয়ে আরো রুক্ষ আচরণ করতে লাগলো। একজন তার কোটের পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো, আরেকজন ফোনটা ছিনিয়ে নিল। চারপাশে তখন শুধু তুষার ঝরার শব্দ আর ঠান্ডা বাতাসের হাহাকার। রাস্তার আলোয় মৃন্ময়ের ক্লান্ত অসহায় মুখটা আরো ফ্যাকাশে দেখাচ্ছিল। ছুরিটা ধরে রাখা ছেলেটা দাঁত চেপে আবার বলল, শান্ত থাক, নাহলে খারাপ হবে। মৃন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। বুকের ভেতর জমে থাকা কষ্ট, মাথার ভেতরের ঝড় আর শরীরের অসারতা সব মিলিয়ে সে যেন লড়াই করার শক্তিটুকু হারিয়ে ফেলেছিল। তল্লাশি করতে করতে হঠাৎ ছেলেগুলোর একজন মৃন্ময়ের কোটের ভেতরের পকেট থেকে ছোট্ট কিছু একটা খুঁজে পেল। জিনিসটা হাতে নিতে মৃন্ময় আচমকা যেন চমকে উঠল। না, এটা না, এটা নিও না। নেশাগ্রস্ত দুর্বল শরীর নিয়েও সে মরিয়া হয়ে জিনিসটা নিজের বুকের সঙ্গে চেপে ধরল, যেন ওটার ভেতরে তার শেষ বেঁচে থাকার অনুভূতিটুকু লুকিয়ে আছে। ছেলেগুলো জোর করে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু মৃন্ময় কিছুতেই ছাড়ছিল না। একসময় বিরক্ত হয়ে তাদের একজন ছুরি দিয়ে তার হাতে আঘাত করলো। তীক্ষ্ণ ব্যথায় মৃন্ময় কেঁপে উঠল। মুখ দিয়ে চাপা আর্তনাদ বেরিয়ে এলো, তবুও হাত আলগা করলো না, বরং আরো শক্ত করে জিনিসটা আঁকড়ে ধরে কাপা গলায় বলতে লাগলো, সব নিয়ে যাও, টাকা, ফোন, যা আছে সবকিছু নিয়ে যাও, কিন্তু এটা নিও না প্লিজ। এটা তার শেষ স্মৃতি, আমার কাছে এইটুকুনি আছে, দয়া করো। তার কণ্ঠে এমন অসহায় আকুতি ছিল যেন সে নিজের জীবনের চেয়েও বেশি এই জিনিসটাকে মূল্য দিচ্ছে। কিন্তু ছেলেগুলোর চোখে কোনো দয়া ছিল না। শেষ পর্যন্ত জিনিসটা হাত থেকে ছিনিয়ে নিতে না পেরে রাগে তাদের একজন হঠাৎ মৃন্ময়ের পেটের নিচের দিকে ছুরি চালিয়ে দিল। মুহূর্তে মৃন্ময়ের শরীরটা কেঁপে উঠল, নিঃশ্বাস আটকে এলো তার। হাত কাঁপতে কাঁপতে ক্ষতস্থান চেপে ধরে ধীরে ধীরে বরফ ঢাকা রাস্তায় লুটিয়ে পড়ল সে। সাদা তুষারের উপর ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো গাঢ় লাল রক্ত। তুষারপাতের ব্যাগ তখন ধীরে ধীরে আরো বাড়ছিল। চারপাশের রাস্তাঘাট সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে। কনকনে ঠান্ডা বাতাসে পুরো পরিবেশটা যেন এক মায়াবী অথচ থমথমে ও ভয়ঙ্কর নিস্তব্ধতায় রূপ নিয়েছে। এরই মাঝে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে মৃন্ময়। ক্ষতস্থানটা চেপে ধরে সে যন্ত্রণায় ছটফট করছে, তীব্র কষ্টে নিচ্ছে প্রতিটি নিঃশ্বাস। অথচ নিজের এই মরণাপন্ন অবস্থার চেয়েও তার মনে পড়ে আছে অন্য কোথাও। তার ঝাপসা হয়ে আসা দৃষ্টি বারবার চলে যাচ্ছে সেই নুপুরটার দিকে, যা উপস্থিত ছেলেগুলোর একজন জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে রাস্তার পাশে এসে থামলো একটি কালো গাড়ি। গাড়ির দরজা খুললে ধীর পায়ে নেমে এলো এক যুবক, লম্বা গড়ন, পরনে কালো কোট, আর চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত গম্ভীর কঠোরতা। নামার পর সে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা পর্যবেক্ষণ করল। তারপর তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে থমকে গেল ছেলেটার হাতে থাকা সেই নুপুরটির দিকে। বখাটে ছেলেগুলো তখনও টের পায়নি যে তাদের সামনে এসে দাঁড়ানো এই শান্ত মানুষটি আসলে কতটা বিপজ্জনক হতে পারে। যুবকটি ধীর কদমে তাদের দিকে এগিয়ে গেল, তারপর একদম শান্ত ও বরফ শীতল কণ্ঠে বলল, ওটা রেখে দাও। হঠাৎ এমন এক অচেনা কণ্ঠস্বর শুনে ছেলেগুলো চমকে ঘুরে তাকালো।
তাদের মধ্যে একজন বেশ বিরক্ত হয়ে ঝাঁঝালো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার মুখ খোলার আগে যুবকটি অত্যন্ত সাবলীলভাবে নিজের কোটের ভেতর থেকে একটি কালো রিভলভার বের করে আনল। রাস্তায় মৃদু আলোয় সেই রিভলভারের ধাতব অংশটি এক পলকের জন্য চকচকে ঠান্ডা দ্যুতি ছড়ালো। নিমিষের মধ্যে ছেলেগুলোর মুখের সমস্ত রং উবে গেল। চোরগুলো কাঁপতে কাঁপতে নূপুরটা বরফের উপর ফেলে দিল। ছোট্ট রূপালী নূপুরটা সাদা তুষারের মাঝে পড়ে অদ্ভুতভাবে চকচক করতে লাগলো রাস্তার আলোয়। তারপর ওরা দ্রুত পিছন ঘুরে সরে যেতে নিলে দীর্ঘদেহী পুরুষটা আবারও বরফ শীতল গলায় ডেকে উঠল, বাকি জিনিসগুলো কে রাখবে? তোর বাপ। কণ্ঠটা এতটাই কর্কশ আর ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের জন্য ছেলেগুলো থমকে গেল, কিন্তু পরের সেকেন্ডেই তারা দৌড়ে পালানোর চেষ্টা করল। ঠাস! নিস্তব্ধ রাস্তা কেঁপে উঠল গুলির শব্দে। গুলিটা গিয়ে লাগলো তাদের একজনের পায়ের একদম পাশের বরফে। সঙ্গে সঙ্গে বরফ ছিটকে চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরুষটা এবার আরো কঠিন গলায় বলে উঠল, রাখতে বলেছি, রাখ। তিনজনের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে তারা তাড়াহুড়া করে ফোন, ওয়ালেট সব বরফের ওপর ছুঁড়ে ফেলে দিল। তারপর আর এক সেকেন্ডও দেরি না করে অন্ধের মতো দৌড়ে অদৃশ্য হয়ে গেল তুষার ঢাকা রাস্তায়। চারপাশ আবার নীরব হয়ে এলো, শুধু ঝরতে থাকা তুষারের শব্দ আর দূরে কোথাও বাতাসের হাহাকার। দীর্ঘদেহী লোকটা ধীর পায়ে মৃন্ময়ের দিকে এগিয়ে গেল। তার কালো বুটের নিচে বরফ চাপা পড়ার শব্দ হচ্ছিল মৃদুভাবে। মৃন্ময় তখনও মাটিতে পড়ে আছে, ঠোঁট ফ্যাকাশে, নিঃশ্বাস ভারী, পেটের নিচ থেকে অনবরত রক্ত বের হয়ে বরফ লাল করে দিচ্ছে। তবুও কাঁপতে থাকা হাতটা এখনো সেই নুপুরটার দিকেই বাড়ানো। লোকটা কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে হাঁটু গেড়ে মৃন্ময়ের সামনে বসলো। একবার নিচে পড়ে থাকা নুপুরটার দিকে তাকালো সে। ছোট্ট একটা পায়ের নুপুর, খুব বেশি হলে 7-8 বছরের কোনো বাচ্চার পায়ে মানাবে। লোকটা সেটা হাতে তুলে নিয়ে কয়েক সেকেন্ড নীরবে দেখলো, তারপর ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। বিড়বিড় করে বলল, যত সব পাগলের কারখানা। তারপর ভ্রু কুঁচকে তাচ্ছিলের সুরে বলল, এই অবস্থাতেও নুপুর নিয়ে চিন্তা? মৃন্ময় দুর্বল হাতে নুপুরটার দিকে ইশারা করলো, ঠোঁট কাঁপছিল তার। ওটা আমার কাছে থাক প্লিজ। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নুপুরটা মৃন্ময়ের রক্তমাখা হাতে গুজে দিল। মরারা কেউ নাটক কম না দেখছি। কিন্তু কথার রুক্ষতার সত্ত্বেও সে নিজের কোট খুলে দ্রুত মৃন্ময়ের ক্ষতস্থানে চেপে ধরল, যাতে রক্তপাত কিছুটা কমে। এরপর পকেট থেকে ফোন বের করে কারো নাম্বারে কল দিল। কয়েক সেকেন্ড পর ঠান্ডা গলায় বলল, আমি লোকেশন পাঠাচ্ছি। একটা ছেলে মর্মর অবস্থায় আছে, তাকে তুলে নিতে হবে। 5 মিনিটের মধ্যে এখানে আয়। ফোন কেটে দিয়ে আবার নিচে তাকালো সে। মৃন্ময়ের চোখ তখন আধবোঝা, ঠান্ডায় পুরো শরীর কাঁপছে। লোকটা বিরক্ত মুখে নিজের গলার মাস্ক খুলে মৃন্ময়ের গায়ের উপর জড়িয়ে দিল, তারপর নিচু সরে বলল, এই তুষারের মধ্যে মরলে কিন্তু খুব বাজে দেখাবে, বুঝছিস পাগল? বললেই লোকটা যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে যেতে লাগলো। আর লোকটা চলে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়ল মৃন্ময়ের ফোনে জ্বলজ্বল করতে থাকা 12 থেকে 13 বছরের একটি মেয়ের ছবি। ছবিটি দেখার পরেই সে থমকে দাঁড়ালো। কিছু একটা ভেবে সে আবারও যেভাবে এসেছিল সেভাবে চলে গেল। বাংলাদেশে মাগরিবের আজান হয়েছে অনেকক্ষণ। চারপাশে সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ঘন হয়ে নামছে, কিন্তু বোকা ত্রিধার সেদিকে কোনো খেয়ালই নেই। সে একবার নাক টানছে, আবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে। ভেজা চোখে গভীর দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে যেন কিছু একটা খুঁজে চলেছে। দৌড়াতে দৌড়াতে হাতের ব্যাগটাও যে পড়ে গেছে তা সে নিজেও বুঝতে পারেনি। কান্নার চাপে একটু পর পর তার পুরো শরীর কেঁপে উঠছে, তবুও থামছে না, খোঁজ করেই যাচ্ছে। দীর্ঘ 5 ঘন্টারও বেশি সময় ধরে খুঁজেও যখন কাঙ্ক্ষিত জিনিসটার কোনো হদিশ পেল না, তখন রাস্তার এক কোণায় বসে হাউমাউ করে কেঁদে উঠল ত্রিধা। রাস্তাটা পুরো নির্জন, আশেপাশে কোনো মানুষ নেই, নেই কোনো যানবাহনের শব্দ। হঠাৎ করে ত্রিধার মনে হলো তার ব্যাগটাও তো সে হারিয়ে ফেলেছে। তার উপর সে সম্পূর্ণ অচেনা একটা জায়গায় এসে সে নিজেও হারিয়ে গেছে। কোথায় যাবে, কি করবে কিছুতেই বুঝতে পারছে না। এখন তো তার কাছে ফোনও নেই যে কাউকে ফোন করে ডেকে নেবে। ভাবনাগুলো মাথায় আসতেই বুকের ভেতরটা আরো মোচড় দিয়ে উঠল। ত্রিধা আরো জোরে কেঁদে উঠল। অপরদিকে খন্দকার বাড়িতে যেন কান্নার রোল পড়ে গেছে। পরীক্ষা শেষে ড্রাইভার যখন ত্রিধাকে আনতে গিয়েছিল, তখন সে জানিয়েছিল কোচিং এর স্যার একটা ইম্পর্টেন্ট ক্লাস নেবেন, তাই সে সেখানে যাবে। ক্লাস শেষ হলে নিজেই বাড়িতে ফোন করে ড্রাইভার পাঠাতে বলবে।
তাই প্রথমে কেউ তেমন চিন্তা করেনি। কিন্তু বিকেল 4টা পেরিয়ে যাওয়ার পরও যখন ত্রিধার কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সবার বুকের ভেতর ধক করে উঠল। বারবার ত্রিধার ফোনে কল করেও তাকে পাওয়া গেল না। তুহিন খন্দকার এই কথা শোনা মাত্রই জ্ঞান হারিয়েছেন। এরপর তার দুই ভাই যেন আরো বেশি পাগল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে পড়ল ত্রিধার খোঁজে। পরীক্ষার কেন্দ্র থেকে শুরু করে কোচিং, এমনকি তার সব বান্ধবীদের বাসাও খোঁজে দেখা হলো, কিন্তু কোথাও ত্রিধার কোনো অস্তিত্ব পাওয়া গেল না। শেষমেশ বাধ্য হয়ে পুলিশকে খবর দেওয়া হলো। পুলিশও সঙ্গে সঙ্গে খোঁজ শুরু করে দিল। দীর্ঘ 2 ঘন্টা খোঁজার পর কোচিং সেন্টার থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের কানে ভেসে এলো মৃদু মেয়েলি কান্নার শব্দ। সঙ্গে সঙ্গে পুলিশের জিপ থেমে গেল। গাড়ি থেকে নেমে সবাই ধীর পায়ে শব্দের দিকে এগোতে লাগলো। চারপাশ এতটাই অন্ধকার ছিল যে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। তাই একজন পুলিশ টর্চ জ্বালিয়ে সামনে আলো ফেলল। তার ঠিক তখনই তাদের চোখে পড়ল হাঁটুতে মুখ গুজে বসে থাকা এক কিশোরী, যে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ নিজের মুখের ওপর আলো পড়তে মেয়েটি চমকে মাথা তুলে তাকালো। পুলিশদের একজন সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটি কাঁদতে কাঁদতে তুতলানো গলায় বলল, ত্রিধা। ত্রিধা খন্দকার? পুলিশের লোকগুলো একে অপরের মুখের দিকে তাকালো। মেয়েটার এলোমেলো চুল, কান্নায় ফুলে ওঠা লালচে চোখ আর কাঁপতে থাকা শরীরটা দেখে যেন সবার বুকের ভেতরটা মজুর দিয়ে উঠল। তাদের একজন একটু নরম গলায় আবার জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছো তুমি? এত রাতে একা একা কি করছো? বোকা ত্রিধা চোখের পানি মুছতে মুছতে একদম নির্দ্বিধায় জবাব দিল, আমার পায়ের নুপুর হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। কথাটা বলেই সে আবার চারপাশে তাকাতে লাগলো, যেন অন্ধকারের মাঝেও কোথাও তার হারিয়ে যাওয়া নূপুরটা লুকিয়ে আছে। তারপর অসহায় কণ্ঠে বলল, তোমরা কি আমার নূপুরটা খুঁজে দিবে? মেয়েটার কণ্ঠে এতটুকু অভিনয় ছিল না, ছিল শুধু সরলতা আর হারিয়ে ফেলার কষ্ট। পুলিশের লোকগুলো মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল, কারণ তারা বুঝতেই পারছিল না এই ছোট্ট মেয়েটা আসলে কতটা অবুঝ হলে একটা নুপুরের জন্য 5 ঘন্টারও বেশি সময় ধরে সম্পূর্ণ অচেনা রাস্তায় ঘুরে বেড়াতে পারে। ঠিক তখনই দূর থেকে কয়েকটা গাড়ির তীব্র হেডলাইট এসে পড়লো রাস্তার উপর। পরপর কয়েকটা কালো গাড়ি এসে থামতেই সেখান থেকে প্রায় দৌড়ে নেমে এলো 2 যুবক। তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। আর পরের মুহূর্তেই টর্চের আলোয় বসে থাকা মেয়েটাকে দেখে দুজনে যেন নিঃশ্বাস ফিরে পেল আর একসাথে ডেকে উঠল, ত্রিধা। এই পর্যন্ত ছিল আসবো ফিরে আবার উপন্যাসের 10 নম্বর পর্ব। এখন যতটুকু পড়বো ওইটুকু হচ্ছে কি একটা সারপ্রাইজ পর্ব। ত্রিধা আজ সকাল থেকে ভীষণ উৎফুল্ল, আনন্দে যেন তার পা মাটিতেই পড়ছে না। কারণ আজ তার 3 ভাই আর বাবা একসাথে গরু কিনতে গিয়েছে। আগামীকাল কোরবানির ঈদ, আর সেই ঈদকে ঘিরে পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ। ভোর থেকে ত্রিধার এক মুহূর্ত স্থির হয়ে বসে থাকা হচ্ছে না। কখনো উঠোনে দৌড়াচ্ছে, কখনো গেটের সামনে গিয়ে উকি দিচ্ছে। এই বুঝি গরু নিয়ে সবাই ফিরে এলো। উত্তেজনায় তার নাওয়া খাওয়ারও যেন হুঁশ নেই। পরিবারের সবার মুখে হাসি, আর ত্রিধার চোখে মুখে ফুটে আছে ছোট্ট শিশুর মতো একরাশ উচ্ছ্বাস। সে একটু পর পর ভাবিদের কাছে গিয়ে একই প্রশ্ন করছে, আচ্ছা ভাবি, তালা গরু নিয়ে কখন আসবে? মায়েশা হেসে বলল, এই তো একটু পরে এসে পড়বে, কিন্তু তার আগে তুমি চলো গোসল করে নাও, না হলে পরে কিন্তু গরু দেখতে পারবে না। ত্রিধা সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে বাচ্চা সুলভ কণ্ঠে বলে উঠল, আমার কিন্তু সাদা গলু লাগবে। তুমি ভাইওকে বলেছ তো আমি যে বলেছি সাদা সাদা গলু আনতে? তার সেই আধো আধো কথা শুনে মাইশা আর নিজের হাসি আটকে রাখতে পারল না। হু হু করে হেসে উঠল সে। হাসতে হাসতে ত্রিধার গাল টেনে বলল, ওরে আমার পাকনা বুড়িটা, বুড়িটা নাকি আবার সাদা গরু লাগবে। ত্রিধা এবার আরো গম্ভীর মুখ করে 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়ালো। ছোট্ট ভ্রু দুটো কুচকে অভিমানী গলায় বলল, তুমি হাঁটছো কেন? আমি নাক করেছি। এর মধ্যে বাইরে থেকে ভেসে এলো গরুর ডাক আর মানুষের হইচই শব্দ। উঠান জোরে যেন মুহূর্তে কুরবানির ঈদের আনন্দ ছড়িয়ে পড়ল। শব্দটা কানে যেতেই ত্রিধার চোখ দুটো আনন্দে চিকচিক করে উঠল। ছোট্ট মুখ জুড়ে ফুটে উঠল উচ্ছ্বাসের ঝলক। সে তাড়াতাড়ি মায়েশার আঁচল টানতে টানতে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ভাবি ভাবি, চলো, গলু এসে গেছে, তাড়াতাড়ি আমাকে গলুর কাছে নিয়ে চলো। বলেই সে এক প্রকার লাফাতে লাফাতে দরজার দিকে এগোতে লাগলো, যেন আর এক মুহূর্ত অপেক্ষা করার ধৈর্য তার নেই। তার সেই ছেলে মানুষই উচ্ছ্বাস দেখে মায়েশা মুচকি হেসে ফেলল। তারপর আদর করে ত্রিধার মাথায় হাত রেখে বলল, আচ্ছা আচ্ছা চলো, আমার পাগলি ননদিনীটা, আগে দেখে আসি তোমার সেই সাদা গরু এসেছে কিনা।
দরজার কাছে আসতেই ত্রিধা দেখতে পেল মিনহাজ বাড়ির ভেতরে ঢুকছে। তার গায়ে হালকা ঘামের ছাপ, মুখ জুড়ে ক্লান্তি থাকলেও চোখে ছিল প্রশান্ত এক হাসি। ত্রিধাকে দেখা মাত্রই মিনহাজ মুচকি হেসে তার সামনে এক হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর আদুরে গলায় বলল, আমার ত্রিধু রানীটা কোথায় যাচ্ছে শুনি? ত্রিধার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, গরু দেখতে যাচ্ছি। তোমরা একলা একলা আমারতে লেকে গরু কিনতে চলে গেছো, আমি কত পেয়েছি। শেষ কথাটা বলতে তার ছোট্ট মুখটা ভার হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে অভিমানী চোখে তাকিয়ে রইল মিনহাজের দিকে, যেন তাকে ছাড়া গরু কিনতে যাওয়াটা ভীষণ অন্যায় হয়েছে। ত্রিধার সেই অভিমানী মুখ দেখে মিনহাজের বুকটা কেমন নরম হয়ে এলো। সে আলতো করে ত্রিধার গাল টেনে দিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, আরে আমার রাজকুমারীটা রাগ করছে নাকি? এর পরের বার থেকে তোকে নিয়েই গরু কিনতে যাব, ঠিক আছে? মিনহাজের কথা শুনে ত্রিধার মনটা একটু নরম হলো। অভিমানী মুখে এখনো হালকা রাগের ছাপ থাকলেও চোখে মুখে আগের সেই উচ্ছ্বাস ফিরে এলো। কিন্তু পরক্ষণে হঠাৎ তার মনে পড়ল সে তো এখনো গরুই দেখতে চায়নি। সঙ্গে সঙ্গে সে মিনহাজের হাত টানতে টানতে ব্যস্ত কণ্ঠে বলে উঠল, ভাইও তাড়াতাড়ি চলো, সবাই গলু দেখে ফেলল তো, এরপর গলু তো পুরনো হয়ে যাবে। শেষ কথাটা বলেই সে মুখটা আবার বাঁকিয়ে রাখলো, যেন দেরি হলে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে। ত্রিধার সে ছেলে মানুষই আচরণ দেখে মাইশা হেসে বলল, দেবরজি তাড়াতাড়ি নিয়ে যাও তোমার বোনকে, সকাল থেকে এই গরু গরু করতে করতে আমার মাথাটা খেয়ে ফেলেছে। মাহেশের কথা শুনে মিনহাজ হু হু করে হেসে উঠল। তারপর একবার নিজের আদুরে বোনের দিকে আর একবার অসহায় মুখে দাঁড়িয়ে থাকা ভাবের দিকে তাকিয়ে মজা করে বলল, আচ্ছা বুঝেছি, আমাদের ত্রিধরানীর হুকুম তো আর ফেলতে পারি না। বলেই সে ত্রিধার ছোট্ট হাতটা ধরে উঠোনের দিকে হাঁটতে লাগলো। আর ত্রিধা, সে তো আনন্দে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে তার বহু প্রতীক্ষিত সাদা গরু দেখার জন্য। ত্রিধা যেতে যেতে বায়না ধরলো কোলে উঠবে। কোলে উঠে হঠাৎই দুই হাত দিয়ে মিনহাজের গলা চেপে ধরলো। তারপর উচ্ছ্বাসিত কণ্ঠে জিজ্ঞেস করতে লাগলো, আমার জন্য সাদা গরু এনেছে তো? ত্রিধার কথা শুনে মিনহাজ ইচ্ছে করে মন খারাপ করার ভান করলো। মুখটা গম্ভীর করে ফেলল সে। তা দেখে ত্রিধার সঙ্গে সঙ্গে চিন্তিত হয়ে পড়ল। ছোট্ট ছোট্ট চোখ মেলে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, মন খারাপ কেন? তুমি কি তোমার তীধু বুলির জন্য চাঁদা চাঁদা গরু আনোনি? ত্রিধার সে আধো আধো কথা শুনেও মিনহাজ কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথাটা দুই পাশে নেড়ে না বুঝিয়ে দিল। আর এতে যেন ত্রিধার সমস্ত উচ্ছ্বাস মুহূর্তে মিয়ে গেল। একটু আগে আনন্দে চকচক করা মুখটা হঠাৎ করে মলিন হয়ে এলো। ঠোঁট দুটো কেঁপে উঠল, চোখের ভেতর চিকচিক করে পানি জমতে লাগলো। সে ধীরে ধীরে মিনহাজের গাল থেকে হাত সরিয়ে নিল। তারপর ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তুমি তুমি আমার জন্য চাঁদাগুলো আনোনি? শেষ কথাটা বলে নিজের মুখটা ছোট করে ফেলল সে, যেন পৃথিবীর সবচেয়ে প্রিয় জিনিসটাই হারিয়ে ফেলেছে। তার সেই মন খারাপ করা মুখ দেখে পাশে দাঁড়িয়ে থাকা মাইশারও মায়া লাগতে শুরু করলো। আর মিনহাজ, সে কোনো রকমে নিজের হাসি চেপে রেখে ত্রিধার অভিমানী মুখটার দিকে তাকিয়ে রইল। কিছু দূর হাঁটতে হাঁটতে ত্রিধা হঠাৎ সামনে তাকালো। আর তাকাতেই দেখতে পেল বাগানের এক কোনায় একটা বড় লাল গরু বাঁধা। গরুটাকে দেখার সঙ্গে সঙ্গে যেন তার বুক ভরা আশা ভেঙে চুরমার হয়ে গেল। এতক্ষণ ধরে কোনো মতে আটকে রাখা কান্নাটা আর ধরে রাখতে পারল না সে। মুহূর্তের মধ্যেই হাউমাউ করে কেঁদে উঠল ত্রিধা। তার সেই আকস্মিক কান্না দেখে দিয়ান আর শিয়ান দ্রুত এগিয়ে এলো। দুজন মিলে আদর করে ত্রিধাকে কোলে তুলে নিল। শিয়ান ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বুড়ির, কাছে কেন, কেউ কিছু বলেছে? ত্রিধা কাঁদতে কাঁদতে মাথাটা দুই পাশে নেড়ে না বোঝালো। চোখ মুখ লাল হয়ে গেছে তার, ছোট্ট বুকটা কান্নায় কেঁপে উঠছে। দিয়ান এবার তার চোখের পানি মুছিয়ে দিয়ে নরম গলায় বলল, তাহলে কাছিস কেন বুড়ি? ত্রিধা এবার আরো জোরে ফুপিয়ে উঠল। কান্নার মাঝে ভাঙা ভাঙা কণ্ঠে বলতে লাগলো, তোমরা আমার জন্য চাঁদা চাঁদা গলু আনোনি, তোমরা লালগুলো এনেছো কেন? শেষ কথাটা বলে সে আবার ভাইদের বুকে মুখ গুজে কাঁদতে লাগলো, যেন লাল গরু দেখে তার ছোট্ট মনটা সত্যি ভেঙে গেছে। এর মধ্যে হঠাৎ করে বাড়ির মেন গেট বরাবর খোলার শব্দ হলো। কান্নার ভেজা চোখ দুটো হাতের উল্টো পিঠ দিয়ে মুছতে মুছতে ত্রিধা সেদিকে তাকালো। আর তাকাতেই সে একদম স্থির হয়ে গেল। বাড়ির মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছে মৃন্ময়, আর তার হাতের দড়িতে বাঁধা ছোট্ট একটা বাছুর গরু। ধবধবে সাদা রঙের ছোট্ট বাছুরটা টুকটুক করে হাঁটছে মৃন্ময়ের পাশে পাশে। দৃশ্যটা দেখা মাত্রই ত্রিধা যেন এক মুহূর্তে নিজের কান্নার কথাই ভুলে গেল। বড় বড় চোখ করে সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই সাদা বাছুরটার দিকে। কান্নার জন্য ভেজা চোখ দুটো এবার আনন্দে চিকচিক করে উঠল। ছোট্ট মুখটা অবাক হয়ে হা হয়ে আছে,
যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আর মৃন্ময়, সে দূর থেকে ত্রিধার বিস্মিত মুখটার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। মৃন্ময় ধীরে ধীরে বাছুরটা নিয়ে সামনে এগিয়ে এলো। ছোট্ট সাদা বাছুরটা কৌতূহলী চোখে চারপাশ দেখছে, মাঝে মাঝে মাথা নাড়ছে আর দড়ির টানে হালকা হেঁচকি দিচ্ছে। ত্রিধা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে, মুখে আর কান্নার কোনো চিহ্ন নেই, শুধু বিস্ময় আর আনন্দে ভরা চোখ। মৃন্ময় একটু সামনে এসে মৃদু হেসে বলল, এই যে কার জন্য সাদা গরু আনা হয়েছে জানো? ত্রিধা তখনও স্তব্ধ, শুধু ধীরে ধীরে মাথা নাড়ল। মৃন্ময় বাছুরটাকে একটু কাছে টেনে এনে বলল, আমার ত্রিধুরানীর জন্য। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ত্রিধার মুখে যেন এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। সে দৌড়ে গিয়ে বাছুরটার সামনে দাঁড়ালো, ধীরে ধীরে হাত বাড়িয়ে আলতো করে তার মাথায় ছুঁয়ে দিল। বাছুরটা নরম গলায় হাম্বা বলে ডাক দিতে ত্রিধা হেসে ফেলল। সেই হাসিতে আর কোনো অভিমান নেই, শুধু খাঁটি আনন্দ। দিয়ান আর শিয়ান দূর থেকে তাকিয়ে মুচকি হাসছে। মাইশাও দরজার পাশে দাঁড়িয়ে চোখের কোণ মুছছে এই ছোট্ট আনন্দের দৃশ্যটা দেখে। আর ত্রিধা, সে এখন আর কারোর দিকে তাকাচ্ছে না, পুরো পৃথিবী তার কাছে এই ছোট্ট সাদা বাছুরটাই। এই পর্যন্ত ছিল ফাগুনের হাওয়া উপন্যাসের 6 থেকে 10 নম্বর পর্ব, আর সাথে একটা সারপ্রাইজ পর্ব ছিল। এটা হয়তো যখন লেখিকা আপু লিখছিল গল্পটা, তখন হয়তো কুরবানি দেশে গিয়েছিল, তাই সারপ্রাইজ পর্ব হিসেবে গল্পটা দিয়েছে। ওকে, গত পর্বে যারা কমেন্ট করেছিলেন, লাহিন আহমেদ ভাইয়া, আয়েশা আপু, জান্নাতুল ইসলাম আপু, আয়েশা আক্তার আপু, সাইদা ইসলাম সাথী আপু, পলি আপু, তামান্না আপু, বন্যা আপু, জান্নাতুল আপু, রিয়া আক্তার আপু, তামান্না আপু, ইসরাত আপু, ইমন ভাইয়া, আহাদ ভাইয়া, আপনাদের অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর যদি কারো নাম না বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিবে, নেক্সট পর্বে তোমার নামটাও নেওয়া হবে। তো আজকের পার্টে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।